প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত আমাদের চ্যানেল লাইফ টেলসে। আমি আপনাদের সাথে নাহিদ রানা। আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ, হৃদয়স্পর্শী ও প্রেরণাদায়ক গল্প। এমন এক গল্প যেখানে অপমানের আগুন স্বপ্নকে পুড়িয়ে দেয়নি, বরং তাকে আরও উজ্জ্বল করে তুলেছে। যেখানে একজন সাধারণ মানুষের সততা ও সাহস পুরো দুর্নীতির প্রাসাদকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। গল্পটা শোনার আগে শুধু একটু মনে রাখবেন, জীবনে যতই অন্ধকার আসুক, সততার একটি ছোট্ট আলোই যথেষ্ট পুরো পথ আলোকিত করতে। তাহলে চলুন। কলকাতার কাছে এক ছোট জেলা শহরের ব্যস্ত বাস ডিপোতে সকালের আলোয় হুলুস্থুল কাণ্ড চলছিল। ধুলো আর ইঞ্জিনের ধোঁয়ায় ভরা পরিবেশে বড় বড় বাসগুলো ধীরে ধীরে গতি নিচ্ছিল। ঠান্ডা হাওয়া যাত্রীদের মুখে আছড়ে পড়ছিল, আর চারদিকে চিৎকার, হর্ন আর ছোটাছুটির এক অসহ্য শোরগোল বয়ে যাচ্ছিল। এই বিশৃঙ্খলার মাঝে এক রোগা পাতলা মেয়ে ডিপোর ঠান্ডা মেঝের ওপর হাঁটু গেড়ে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। সে তার ছিঁড়ে যাওয়া পুরনো চাদরটি শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল। তার চোখ থেকে গড়িয়ে পড়া জল গাল ভিলিয়ে দিচ্ছিল, আর তার বুক ব্যথায় ফেটে যাচ্ছিল। যে বাসটি এইমাত্র ডিপো ছেড়ে চলে গেল, সেটি শুধুমাত্র ধাতুর কাঠামো ছিল না, বরং তাতে ওই মেয়েটির সোনালি স্বপ্নগুলো সওয়ার ছিল। তার নাম ছিল নীলা, এবং সে এক ছোট গ্রাম থেকে এসেছিল যেখানে শিক্ষার সুযোগ পাওয়া কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু ছিল না। সে দিনরাত এক করে কঠিন পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, যাতে সে তার পরিবারকে দারিদ্র্যের গহ্বর থেকে বের করে আনতে পারে। কিন্তু এখন সেই বাস তার নাগালের বাইরে চলে গিয়েছিল, এবং তার সব স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল। নীলার কান্নার শব্দ শুনে আশেপাশের মানুষ জড়ো হতে শুরু করেছিল, কিন্তু কারো চোখেই তার জন্য কোনো সত্যিকারের সহানুভূতি ছিল না। কিছু লোক তার উপর করুণা করছিল, তো কেউ কেউ কেবল তামাশা দেখছিল। তখনই ভিড় ঠেলে এক লোক এগিয়ে এলো, যার নাম ছিল অভিজিৎ। অভিজিৎ বাস ডিপোর এক দুর্নীতিগ্রস্ত ও নিষ্ঠুর আধিকারিক ছিল, যে নিজের উর্দির অহংকার সবসময় মুখে মেখে রাখত। তার চোখে এক অদ্ভুত কঠোরতা ছিল, যা যে কোনো মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অভিজিৎ তার ভারী জুতোর শব্দ করতে করতে নীলার পাশে এসে দাঁড়াল এবং তাকে খুব ঘৃণা ভরা নজরে দেখতে লাগল। সে তার হাতে থাকা এক ছোট লাঠি দিয়ে নীলার কাঁধে হালকা মারল এবং খুব কর্কশ গলায় বলল, তুমি এখানে বসে কেন তামাশা করছো? এটা কোনো অনাথ আশ্রম নয় যে তুমি এখানে চোখের জল ফেলছ। চলো ওঠো, আর এখান থেকে দূর হয়ে যাও, নয়তো আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেব। তার গলার স্বর শুনে নীলা বুড়িভাবে কেঁপে উঠল। নীলা কাঁদতে কাঁদতে নিজের চোখের জল মুছল এবং খুব ধীর ও ভীতু গলায় অভিজিৎকে বলল, শ্রীমান, আমার পরীক্ষা ছিল, আর আমি বাসটা মিস করেছি। আমার কাছে দ্বিতীয় টিকিট কেনার মতো টাকা নেই, আর যদি আমি পরীক্ষা দিতে না যেতে পারি তবে আমার পুরো জীবন বরবাদ হয়ে যাবে। দয়া করে আমাকে কোনোভাবে শহরে পৌঁছনোর পথ বলে দিন। এই পরীক্ষা আমার আর আমার পুরো পরিবারের জন্য জীবন মরণের প্রশ্ন। সে খুব অসহায় দৃষ্টিতে সেই নিষ্ঠুর আধিকারিকের দিকে তাকাল। অভিজিৎ অট্টহাসিতে ফেটে পড়ল, এবং তার হাসিতে কেবল অপমানই ঝরছিল। সে সব মানুষের দিকে তাকিয়ে বলল, তোমরা কি এই ভিখারিনীর কথা শুনছ? এই মেয়েটি যে ঠিকমতো জামা কাপড়ও পরতে পারে না, সে এখন দেশের এত বড় পরীক্ষা পাশ করে অফিসার হওয়ার স্বপ্ন দেখছে। আরে মেয়ে, তোমাদের মতো লোকের কাজ কেবল খেতে মজুরি করা অথবা অন্যের বাড়িতে বাসন মাজা। স্বপ্ন সবসময় নিজের আওতার মধ্যে দেখা উচিত, নয়তো এভাবেই বাস ডিপোতে কাঁদতে হয়। অভিজিতের তীক্ষ্ণ আর বিষাক্ত শব্দগুলো নীলার বুকে কোনো ধারালো খঞ্জরের মতো বিঁধছিল। তার মনে হচ্ছিল যেন তার পুরো পৃথিবীটাই শেষ হয়ে গেছে। ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেবল মূকদর্শক হয়েছিল, আর কারো মধ্যে সেই নিষ্ঠুর অধিকারিকের প্রতিবাদ করার সাহস ছিল না। নীলা নিজের মাথা নিচু করে নিল, আর তার চোখের জল এখন আগের চেয়েও দ্রুত বইতে শুরু করেছিল। সে মাটিতে পড়ে থাকা ধুলোর দিকে তাকিয়ে রইল, আর তার আত্মা যেন ভেতরে ভেতরে ছটফট করতে লাগল। ঠিক সেই সময় ডিপোর অন্য প্রান্ত থেকে এক মহিলার খুব কড়া ও প্রভাবশালী কণ্ঠস্বর ভেসে এলো, যা এই অন্যায়কে আটকানোর জন্য আসছিল। সে বলল, অভিজিৎবাবু, নিজের মুখে লাগাম দাও, আর এক তরুণী মেয়ের এভাবে জনসমক্ষে অপমান করা বন্ধ করো। এই কণ্ঠস্বর শুনে ভিড় তৎক্ষণাৎ দুই ভাগে ভাগ হয়ে গেল, এবং সেখান থেকে ডিপো সুপারভাইজার কাবেরী পুরো দাপটের সাথে এগিয়ে এলো। তার চলনে এক অসীম আত্মবিশ্বাস ছিল, আর তার চোখে অন্যায়ের বিরুদ্ধে জ্বলন্ত এক তেজ ও পবিত্র আগুন স্পষ্ট দেখা যাচ্ছিল। কাবেরী নিজের সাদা ও পরিষ্কার উর্দি পরেছিল, যা তার সততা ও নিষ্ঠার প্রতীক ছিল।
সে সরাসরি নীলার কাছে গিয়ে তাকে সাহারা দিল এবং খুব ভালোবেসে তাকে নিজের পায়ে দাঁড় করাল। তারপর সে নিজের তীক্ষ্ণ নজর অভিজিতের ওপর রাখল এবং কড়া গলায় বলল, তুমি একজন সরকারি কর্মচারী, আর তোমার কাজ জনগণের সেবা করা, তাদের ভয় দেখানো নয়। তুমি নিজের ক্ষমতার অপব্যবহার করেছ, আর আমি তোমার এই জঘন্য আচরণ একদমই সহ্য করব না। তোমার সাহস কি করে হলো একে অপমান করার? অভিজিৎ, যে ডিপোতে সবসময় নিজের দাপট দেখাত, সে কাবেরীর এই কড়া প্রতিবাদ দেখে কিছুটা অবাক হয়ে গেল। সে নিজের লাঠি ঘোরাতে ঘোরাতে খুব নির্লজ্জভাবে জবাব দিল, ম্যাডামজি, আপনি নিজের কাজ নিয়ে থাকুন। এই মেয়েটি বিনা কারণে এখানে বসে আমার ডিপোর পরিবেশ নষ্ট করছে, আর আমি শুধু একে এখান থেকে তাড়াচ্ছি। আপনি একজন সাধারণ সুপারভাইজার হয়ে আমার বিষয়ে নাক গলানোর চেষ্টা করবেন না, নয়তো এর পরিণাম আপনার জন্য খুব খারাপ হতে পারে আর আপনার চাকরিও চলে যেতে পারে। কাবেরীর মুখে অভিজিতের হুমকির কোনো প্রভাব পড়ল না, বরং তার সংকল্প আরও মজবুত হয়ে গেল। সে নির্ভীকভাবে অভিজিতের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আমার ডিউটি খুব ভালো করে জানি অভিজিৎ। আমার ডিউটি শুধু বাসকে সবুজ পতাকা দেখানো নয়, বরং এই ডিপোতে থাকা প্রতিটি নাগরিকের সুরক্ষা আর তাদের সম্মানের রক্ষা করাও আমারই দায়িত্ব। তুমি এখনই এই মুহূর্তেই এই মাসুম মেয়েটির কাছে নিজের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইবে, নয়তো আমি তোমার অভিযোগ সরাসরি ওপরের বড় অফিসারদের কাছে করব। অভিজিৎ রাগে দাঁত কিড়মিড় করল, কারণ এত বড় ভিড়ের সামনে এক মহিলা আধিকারিকের কাছে এভাবে চ্যালেঞ্জ পাওয়া তার একদমই পছন্দ হচ্ছিল না। তার অহংকার বুড়িভাবে আহত হয়েছিল, আর সে প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে কাবেরীকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলল, তুমি নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ, আর এর পরিণাম তোমাকে খুব শীঘ্রই ভুগতে হবে। তুমি জানো না যে আমার যোগাযোগ কত ওপর পর্যন্ত আছে, আর আমি এক তুড়িতে তোমার উর্দি নামিয়ে দিতে পারি। এই বলে সে রাগে পা আছড়াতে আছড়াতে সেখান থেকে চলে গেল। অভিজিৎ সেখান থেকে চলে যাওয়ার পর ভিড় ধীরে ধীরে নিজের থেকেই সরে যেতে লাগল, আর দ্বীপতে আবার সেই পুরনো ব্যস্ততা শুরু হয়ে গেল। কাবেরী তার সমস্ত নজর এবার সেই ভীত ও কুকুরে থাকা মেয়েটির দিকে দিল। সে নিজের পকেট থেকে এক রুমাল বের করল এবং নীলার চোখের জল মুছিয়ে দিয়ে খুব মধুর ও শান্ত স্বরে বলল, বেটা, এখন কান্না বন্ধ করো আর শান্ত হও। ওই খারাপ লোকটা এখান থেকে চলে গেছে, আর যতক্ষণ আমি এখানে আছি কেউ তোমাকে দ্বিতীয়বার বিরক্ত করার সাহস করবে না। নীলা হিক্কা তুলে কাবেরীর দিকে তাকাল, আর তার চোখে এখন ভয়ের জায়গায় এক গভীর কৃতজ্ঞতার ভাবনা দেখা যাচ্ছিল। সে বলল, ম্যাডাম, আপনি আমাকে সাহায্য করলেন, কিন্তু এখন আমার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারে ডুবে গেছে। আমার পরীক্ষার সময় কাল সকালে, আর এখন আমি কোনোভাবেই শহরে পৌঁছাতে পারব না। আমার বাবা নিজের সারা জীবনের জমানো পুঁজি আমার এই পড়াশোনার পেছনে লাগিয়েছিলেন, আর এখন আমি তাদের কি জবাব দেব? এই বলে নীলা আবার ফুপিয়ে কাঁদতে লাগল। কাবেরী তার কাঁপতে থাকা হাতগুলো নিজের শক্ত হাতের মুঠোয় নিল এবং এক দীর্ঘশ্বাস ফেলে তাকে সান্ত্বনা দিল। সে খুব দৃঢ়তার সাথে বলল, শোনো বেটা, জীবনে কখনো আশা হারানো উচিত নয়, কারণ যখন একটি রাস্তা বন্ধ হয় তখন ঈশ্বর অন্য রাস্তা ঠিকই খুলে দেন। যদি তোমার লক্ষ্য সত্যি হয় আর তোমার পরিশ্রমে সততা থাকে, তবে কোনো শক্তিই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছতে আটকাতে পারবে না। তুমি তোমার পরীক্ষা অবশ্যই দেবে, আর আমার পুরো বিশ্বাস আছে যে তুমি একদিন অনেক বড় অফিসার হয়ে দেখাবে। নীলার তখনও কাবেরীর কথায় পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, কারণ সময় খুব দ্রুত হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। সে নিরাশ গলায় বলল, কিন্তু ম্যাডাম, পরবর্তী বাস তো কাল সকালেই আছে, আর ট্যাক্সির ভাড়া অনেক বেশি, যা আমি একদমই বহন করতে পারব না। আমার কাছে এখন আর কোনো বিকল্প নেই, আর আমার মনে হয় যে আমাকে এখন হার মেনে নিয়ে গ্রামে ফিরে যাওয়া উচিত। তার গলায় এক অদ্ভুত ক্লান্তি আর গভীর যন্ত্রণা পরিষ্কার বোঝা যাচ্ছিল। কাবেরী নিজের ঠোঁটে এক মিষ্টি হাসি এনে নীলার হাত ধরল এবং তাকে নিজের সাথে নিজের অফিসের দিকে নিয়ে যেতে লাগল। সে পথে চলতে চলতে বলল, হার মানা কখনো কোনো সমস্যার সমাধান হয় না, বরং মুশকিলের মুখোমুখি হওয়াই হল সত্যিকারের বীরত্ব। তুমি চিন্তা করো না, কারণ ডিপোর বাইরে থেকে প্রতি রাতে এক বিশেষ ট্যাক্সি শহরের জন্য যায়, যা সকালে পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমাকে সুরক্ষিতভাবে সেখানে পৌঁছে দেবে। আমি এখনই তোমার জন্য সেই ট্যাক্সির ব্যবস্থা করছি। অফিসের ভেতরে পৌঁছে কাবেরী নিজের ড্রয়ার খুলল এবং তাতে নিজের হাড় ভাঙা খাটুনি দিয়ে বাঁচানো কিছু টাকা বের করল। সে সেই সমস্ত টাকা নীলার হাতে দিয়ে বলল, এই নাও বেটা, আর জলদি গিয়ে ওই ট্যাক্সির ভাড়া মিটিয়ে নাও। সময় খুব কম, তাই একদমই দেরি করো না, আর সরাসরি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে দৌড় দাও। এই টাকাগুলো এক মায়ের পক্ষ থেকে নিজের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এক ছোট আশীর্বাদ মনে করে রেখে দাও, আর আমাকে ফেরত দেওয়ার কথা একদমই ভেবো না। নীলার হাত কাঁপছিল, আর তার চোখে
আরও একবার জল এসে গিয়েছিল, কিন্তু এবার এই জল ছিল খুশি আর কৃতজ্ঞতার। সে কাবেরীর পা ছোঁয়ার জন্য নিচু হওয়ার চেষ্টা করল, কিন্তু কাবেরী তাকে মাঝপথেই থামিয়ে দিল আর তাকে জড়িয়ে ধরল। নীলা রুদ্ধ গলায় বলল, আপনি আজ শুধু আমাকে ট্যাক্সির ভাড়া দেননি, বরং আপনি আমাকে এক নতুন জীবন দিয়েছেন। আমি আপনার এই মহান দয়া আর উপকার নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো ভুলব না। কাবেরী নীলার কপালে আদরে হাত বুলিয়ে দিয়ে বলল, এখন তুমি তাড়াতাড়ি যাও, নয়তো ট্যাক্সি ছেড়ে দেবে আর তোমার এই কিমতি সময় বরবাদ হয়ে যাবে। তুমি শুধু নিজের পরীক্ষায় মনোযোগ দাও আর ওই অভিজিতের মতো খারাপ লোকের কথাগুলো নিজের মাথা থেকে পুরোপুরি বের করে দাও। তোমার সাফল্যই ওই অহংকারী অফিসারের মুখে সবচেয়ে বড় চড় হবে। তাই যাও আর নিজের স্বপ্ন পূরণ করো। নীলা শেষবার এক কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে কাবেরীকে দেখল আর তারপর দ্রুত ট্যাক্সি স্ট্যান্ডের দিকে দৌড়ে গেল। নীলা চলে যাওয়ার পর কাবেরী নিজের অফিসের দরজায় দাঁড়িয়ে তাকে ততক্ষণ দূরে যেতে দেখল যতক্ষণ না সে অন্ধকারে মিলিয়ে গেল। কাবেরী জানত যে সে এক অভাবী মানুষকে সাহায্য করে খুব ভালো কাজ করেছে, কিন্তু সে এটাও জানত যে সে অভিজিতের মতো এক বিপজ্জনক ও দুর্নীতিগ্রস্ত আধিকারিকের সাথে শত্রুতা করেছে। সে জানত যে সামনের দিনগুলো তার জন্য খুব চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ অভিজিৎ চুপচাপ বসে থাকার মতো লোক একদমই ছিল না। রাত বেশ গভীর হয়েছিল আর ডিপোতে ঠান্ডার প্রভাবও এখন আগের চেয়ে অনেক বেশি বাড়তে শুরু করেছিল, যা হাড় কাঁপিয়ে দিচ্ছিল। কাবেরী আবার নিজের চেয়ারে এসে বসল আর ডিপোর রেজিস্টার পরীক্ষা করতে লাগল, কিন্তু তার মন তখনও ওই ঘটনার চারপাশেই ঘুরছিল। সে ওই গরিব মেয়েটির চোখে এক অদ্ভুত আগুন দেখেছিল, যা যে কোনো তুফানের সাথে লড়ার সাহস রাখত। তার বিশ্বাস ছিল যে ওই মেয়েটি একদিন নিজের আর নিজের পরিবারের ভাগ্য অবশ্যই বদলাবে। অন্যদিকে ট্যাক্সিতে বসে নীলা জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল, আর তার মনে এক নতুন শক্তির সঞ্চার হচ্ছিল। সে নিজের দুই হাত শক্ত করে মুঠো করে নিল আর মনে মনে এক খুব দৃঢ় সংকল্প নিল যে সে এখন কোনো অবস্থাতেই হার মানবে না। ওই অহংকারী অফিসারের কটু কথাগুলো এখন তার দুর্বলতা নয়, বরং তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল, যা তাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছিল। এখন তার চোখে কেবল নিজের পরীক্ষা আর নিজের গন্তব্যই ভাসছিল। শহরের সফর দীর্ঘ আর ক্লান্তিদায়ক ছিল, কিন্তু নীলার চোখে এখন ঘুমের কোনো চিহ্ন ছিল না। সে বারবার নিজের মাথায় সেই বইগুলোর পাতা মনে করছিল, যেগুলো সে রাত জেগে পুরো একাগ্রতার সাথে পড়েছিল। ট্যাক্সির গতির সাথে সাথে তার বুকের ধরফড়ানিও বাড়ছিল, কারণ এটা কেবল এক সফর ছিল না, বরং তার স্বপ্নের উড়ান ছিল। সে জানত যে ভোরের সূর্য তার জীবনে এক অনেক বড় ও গুরুত্বপূর্ণ বদল নিয়ে আসতে চলেছে। অন্যদিকে অভিজিৎ নিজের আলিশান আর শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে মদের গ্লাস হাতে নিজের রাগ শান্ত করার চেষ্টা করছিল। সে এই কথা হজম করতে পারছিল না যে এক সাধারণ মহিলা সুপারভাইজার তাকে এত বড় ভিড়ের সামনে নিচু দেখিয়েছে। সে নিজের মুঠো টেবিলের উপর জোরে মারল আর নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে কাবেরীর জীবনকে নরক বানিয়ে দেবে। তার মাথায় এক খুব বিপজ্জনক ও ভয়ানক ষড়যন্ত্র জন্ম নিচ্ছিল, যা আগামী সময় তাবাহি মাচাতে চলছিল। রাতের এই ঘন অন্ধকার এখন এক নতুন সকালকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল, যেখানে দুই আলাদা জায়গায় ভবিষ্যতের বীজ বোনা হচ্ছিল। একদিকে এক গরিব মেয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শহরের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল, আর অন্যদিকে এক দুর্নীতিগ্রস্ত আধিকারিক প্রতিশোধের আগুনে জ্বলছিল। এই দুয়ের মাঝে দাঁড়িয়েছিল সেই সৎ সুপারভাইজার যে ন্যায়ের পক্ষ নিয়েছিল। এই রাত তাদের সবার জীবনে এমন এক তুফান নিয়ে আসতে চলেছিল, যার কথা কারও আন্দাজ ছিল না। সূর্যের প্রথম কিরণ যখন শহরের বাস ডিপোকে স্পর্শ করল, ততক্ষণে নীলা নিজের গন্তব্যে পৌঁছে গিয়েছিল। সে সারা রাত ক্লান্তিকর যাত্রার পরেও একদম তরতাজা অনুভব করছিল, কারণ তার মনে এক নতুন আশা জেগে উঠেছিল। সে এক দীর্ঘ শ্বাস নিল আর শহরের সেই দ্রুত গতির জীবনকে অনুভব করল, যা এখন তার স্বপ্নের নতুন ঠিকানা ছিল। তার হাতে নিজের বইগুলো আর মনে ডিপো সুপারভাইজার কাবেরীর অমূল্য আশীর্বাদ ছিল, যা তাকে নিরন্তর প্রেরণা দিচ্ছিল। নীলা দ্রুত পায়ে পরীক্ষা কেন্দ্রের দিকে এগিয়ে চলল, যেখানে শত শত অন্যান্য পরীক্ষার্থী আগে থেকেই উপস্থিত ছিল। সেখানকার পরিবেশ খুব গম্ভীর এবং উদ্বেগজনক ছিল, কিন্তু নীলার মুখে এক অদ্ভুত শান্তি ছেয়েছিল। সে দরজায় থাকা নিরাপত্তা রক্ষীকে নিজের প্রবেশপত্র দেখাল এবং আত্মবিশ্বাসের সাথে ভেতরে দাখিল হল। পরীক্ষা হলটি খুব বড় ছিল, আর সেখানকার নিস্তব্ধতায় কেবল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। নীলা নিজের আসন খুঁজে নিল এবং চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করল,
যখন পরীক্ষার প্রশ্নপত্র তার সামনে এলো তখন সে খুব মন দিয়ে তা পড়তে শুরু করল। প্রতিটি প্রশ্ন তার মাসের পর মাস করা কঠিন পরিশ্রম আর ত্যাগের পরীক্ষা নিচ্ছিল। নীলা নিজের কলম তুলল আর খুব দ্রুত গতিতে উত্তর লিখতে শুরু করে দিল। তার সেই অহংকারী আধিকারিক অভিজিতের বিদ্রূপগুলো মনে পড়ছিল, যা এখন তার জন্য এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছিল। সে জানত যে এটা শুধু একটা পরীক্ষা নয়, বরং তার আত্মসম্মান আর তার গরিব পরিবারের ভবিষ্যতের সবচেয়ে বড় লড়াই। সেই সকালেই পুরনো বাস ডিপোতে কাবেরী নিজের ডিউটিতে মোতায়েন ছিল এবং রাতের ঘটনার পর থেকেই খুব সতর্ক ছিল। সে জানত যে অভিজিৎ এত সহজে নিজের হার স্বীকার করবে না আর নিশ্চয়ই কোনো না কোনো চাল চালবে। তখনই অভিজিৎ নিজের কিছু দুর্নীতিগ্রস্ত সঙ্গীদের সাথে কাবেরীর অফিসে জোর করে ঢুকে পড়ল। তার মুখে এক খুব কুটিল আর বিপজ্জনক হাসি ছিল, যা কোনো বড় ঝড়ের পরিষ্কার সংকেত দিচ্ছিল। সে কোনো অনুমতি ছাড়াই কাবেরীর সামনের চেয়ারটিতে নিজের দাপট দেখিয়ে দখল করে বসল। অভিজিৎ টেবিলের উপর জোরে হাত মেরে খুব ধমকে সুরে বলল, তুমি গত রাতে আমার সাথে যা করেছ তার জন্য খুব বড় মূল্য চোকাতে হবে। আমি এই বাস ডিপো বিভাগের এক খুব প্রভাবশালী অফিসার, আর ওপর তলা পর্যন্ত আমার খুব শক্ত যোগাযোগ আছে। তুমি একজন সাধারণ সুপারভাইজার হয়ে আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছ, আর এখন আমি তোমার এই সাদা উর্দিতে এমন দাগ লাগাবো যে তুমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবে না। তোমার পুরো কেরিয়ার এখন আমার দয়ার উপরই নির্ভর করছে। কাবেরী মোটেও বিচলিত হল না এবং সে খুব ঠান্ডা মাথায় অভিজিতের চোখের দিকে সরাসরি তাকিয়ে জবাব দিল। সে বলল, তোমার এই ফাঁপা হুমকিকে আমি একটুও ভয় পাই না অভিজিৎ, কারণ সত্য সবসময় আমার সাথে দাঁড়িয়ে আছে। তুমি নিজের ক্ষমতার অপব্যবহার করে এক গরিব আর অসহায় মেয়ের জনসমক্ষে অপমান করেছ। আমার কাজ এখানকার প্রতিটি নাগরিকের রক্ষা করা, আর আমি নিজের কর্তব্য থেকে 1 ইঞ্চিও পিছিয়ে আসব না। তুমি যা চাও তা করতে পারো, কিন্তু আমার সততাকে কিনতে পারবে না। অভিজিৎ রাগে ফেটে পড়ল এবং সে নিজের আঙুল কাবেরীর দিকে তুলে জোরে চিৎকার করে বলল, তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও। যদি তুমি আমার কথা না শোনো, তবে আমি তোমার বিরুদ্ধে দুর্নীতির এমন এক মিথ্যে মামলা দায়ের করাবো যে তোমাকে সঙ্গে সঙ্গে এখান থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। তোমার সমস্ত ভালো কাজ আর তোমার এই মিথ্যে সততা সবকিছু ধুলোয় মিশে যাবে, আর তুমিও ওই ভিখারিনী মেয়েটার মতো রাস্তায় রাস্তায় ধাক্কা খেয়ে বেড়াবে। এটা তোমাকে আমার শেষ আর সবচেয়ে বড় সতর্কতা। কাবেরী নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল, আর তার গলায় এক সিংহীর মতো গর্জন ছিল, যা ঘরের নিস্তব্ধতাকে চিরে দিল। সে অত্যন্ত কঠোরভাবে বলল, ক্ষমা আমার নয়, বরং তোমার সেই বেচারি মেয়েটির কাছে চাওয়া উচিত ছিল, যার স্বপ্ন তুমি পিষে দেওয়ার চেষ্টা করেছিলে। আমি এক দুর্নীতিগ্রস্ত আর অসৎ মানুষের সামনে কখনো নিজের মাথা নত করব না, চাই এর জন্য আমাকে নিজের প্রাণই কেন দিতে না হোক। তুমি তোমার মিথ্যে মামলা দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, কিন্তু আমার আত্মা সবসময় পুরোপুরি স্বাধীন আর নিষ্কলঙ্ক থাকবে। এই কড়া জবাব শুনে অভিজিতের মুখ রাগে একদম লাল হয়ে গেল। তার নাক রাগে ফুলতে শুরু করল। সে বুঝতে পেরেছিল যে কাবেরীকে ভয় দেখানো বা ধমকানো তার সাধ্যের বাইরে, আর সে সহজে হার মানবে না। সে দাঁত কিড়মিড় করে বলল, এখন তুমি আমার সবচেয়ে ভয়ানক রূপের মোকাবিলা করার জন্য তৈরি থেকো, কারণ আমি তোমাকে বরবাদ করেই ছাড়ব। সে তার সঙ্গীদের সাথে পা আছড়াতে আছড়াতে অফিস থেকে বেরিয়ে গেল, আর যাওয়ার সময় দরজাটা খুব জোরে ধাক্কা মেরে বন্ধ করে দিল। তার যাওয়ার পর কাবেরী এক দীর্ঘশ্বাস নিল আর নিজের কাজে ফিরে এলো, কিন্তু সে ভেতরে ভেতরে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছিল। সে নিজের ড্রয়ার থেকে এক অফিসিয়াল রেজিস্টার বের করল এবং তাতে গত রাতের পুরো ঘটনার খুব বিস্তারিত বিবরণ লিখতে শুরু করল। সে অভিজিতের নিষ্ঠুর আচরণ আর আজ সকালে দেওয়া তার হুমকিগুলো সেই রিপোর্টে স্পষ্টভাবে নথিবদ্ধ করল। সে জানত যে এই রিপোর্টই ভবিষ্যতে তার সবচেয়ে বড় ঢাল আর অভিজিতের বিরুদ্ধে প্রধান হাতিয়ার হিসেবে প্রমাণিত হবে। অন্যদিকে শহরে পরীক্ষার সময় এখন শেষ হয়েছিল, আর সমস্ত পরীক্ষার্থী হল থেকে বাইরে আসছিল। নীলার মুখে এক খুব উজ্জ্বল আর তৃপ্তির হাসি ছিল, যা তার সফলতার সাক্ষ্য দিচ্ছিল। সে তার সমস্ত জ্ঞান আর সমস্ত পরিশ্রম সেই উত্তরপত্রে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। যখন সে বাইরে এলো, তখন সে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে আর মনে মনে সেই দয়ালু সুপারভাইজার কাবেরীকে অনেক অনেক ধন্যবাদ জানাল, যিনি তাকে এই সোনালী সুযোগ করে দিয়েছিলেন। নীলা নিজের মনে এক খুব দৃঢ় সংকল্প নিল যে সে এই পরীক্ষা শুধু পাশই করবে না, বরং এতে সর্বোচ্চ স্থানও অর্জন করবে।
সে সমাজের সেই গরিব আর শোষিত শ্রেণীর কণ্ঠস্বর হতে চেয়েছিল, যাদের অভিজিতের মতো দুর্নীতিগ্রস্ত অফিসাররা সব সময় নিজেদের পায়ের তলায় পিষে দেওয়ার চেষ্টা করে। সে নিজের হাত শক্ত করে মুঠো করে নিল আর নিজের কাছে ওয়াদা করল যে একদিন সে এত বড় অফিসার হবে যে কোনো গরিব মেয়েকে কখনো বাস ডিপোতে অসহায়ভাবে চোখের জল ফেলতে হবে না। এটাই ছিল তার সবচেয়ে বড় লক্ষ্য। সময় নিজের দ্রুত গতিতে বয়ে গেল, আর বেশ কয়েক মাস খুব শান্তিতে কেটে গেল। সেই দিনটিও চলে এলো যখন লোকসেবা কমিশন এই কঠিন পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করল। পুরো দেশের নজর এই গুরুত্বপূর্ণ তালিকার উপর টিকেছিল, আর প্রত্যেকে নিজের ভাগ্যের ফয়সালা জানার জন্য অত্যন্ত উৎসুক ছিল। নীলা তার ছোট গ্রামে এক ভাঙা রেডিওর সামনে বসে খুব অস্থিরতার সাথে খবর শুনছিল। তার হার্টবিট খুব বেড়ে গিয়েছিল, আর তার হাত ক্রমাগত কাঁপছিল। যেমনই সংবাদ পাঠক দেশে প্রথম স্থান অধিকার করা পরীক্ষার্থীর নাম নিল, নীলার বাড়িতে খুশির এক খুব বড় ঢেউ বয়ে গেল। সেই গরিব আর সহায়হীন মেয়েটি পুরো দেশে সর্বোচ্চ স্থান অর্জন করে ইতিহাস গড়েছিল, আর সবাইকে চমকে দিয়েছিল। তার বাবা মায়ের চোখ দিয়ে খুশির জল বইতে লাগল, আর তারা নিজেদের যোগ্য মেয়েকে খুব গর্বের সাথে জড়িয়ে ধরলেন। নীলা আকাশের দিকে তাকালো, আর তার এমন মনে হলো যেন কাবেরী তাকে দূর থেকেই নিজের আশীর্বাদ দিচ্ছেন। এদিকে পুরনো বাস ডিপোতে অভিজিৎ নিজের হারের বদলা নেওয়ার জন্য এক খুব জঘন্য আর বিপজ্জনক চাল চেলেছিল। সে তার উচ্চ পর্যায়ের যোগাযোগ ব্যবহার করে কাবেরীর বিরুদ্ধে এক মিথ্যে অভিযোগ দায়ের করিয়েছিল, যাতে তার ওপর ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ আনা হয়েছিল। অভিজিৎ কিছু জাল সাক্ষীও তৈরি করে নিয়েছিল, যারা কাবেরীর বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এটা এক খুব গভীর আর সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, যার উদ্দেশ্য ছিল কাবেরীর নিষ্কলঙ্ক ভাবমূর্তিকে পুরোপুরি নষ্ট করে দেওয়া। কাবেরী যখন বিভাগের সদর দপ্তর থেকে সাসপেনশনের সেই অফিসিয়াল নোটিশটি পেল, তখন সে পুরোপুরি অবাক হয়ে গেল। সেই কাগজের টুকরোটি তার বছরের পর বছরের সততা আর কঠিন পরিশ্রমের উপর এক খুব বড় আর নোংরা প্রশ্নচিহ্ন লাগিয়ে দিয়েছিল। ডিপোর অন্যান্য কর্মীরাও এই খবর শুনে খুব দুঃখিত ছিল, কিন্তু অভিজিতের ভয়ে কেউ কাবেরীর পক্ষে কথা বলার সাহস করতে পারছিল না। কাবেরী নিজের অফিসে একা বসে সেই নোটিশটি বারবার পড়ছিল, আর তার চোখে হতাশা ফুটে উঠছিল। যদিও কাবেরী ভেতর থেকে খুব দুঃখিত ছিল, তবুও সে নিজের সাহস একদমই ভাঙতে দিল না। সে লড়াই করার সিদ্ধান্ত নিল। সে জানত যে সত্য সাময়িক বিরক্ত হতে পারে, কিন্তু পরাজিত কখনো হতে পারে না। সে তার সমস্ত নথিপত্র আর তথ্য প্রমাণ জোগাড় করতে শুরু করল, যাতে সে বিভাগীয় তদন্ত কমিটির সামনে নিজের নির্দোষিতা খুব জোরালোভাবে প্রমাণ করতে পারে। সে নিজের মনে ঠিক করে নিয়েছিল যে সে অভিজিতের এই জঘন্য জালে ফেসে যাবে না, আর নিজের আত্মসম্মান রক্ষার জন্য সে শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম করে যাবে। যখন কাবেরী নিজের অফিস থেকে নিজের আসবাবপত্র গুছিয়ে বাইরে বেরোচ্ছিল, তখন অভিজিৎ সেখানে পৌঁছে গেল আর খুব জোরে হাসতে লাগল। সে অত্যন্ত ব্যঙ্গাত্মক সুরে বলল, আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম যে আমার সাথে পাঙ্গা নেওয়া তোমার জন্য খুব মহার্ঘ হবে। এখন দেখো তোমার সেই সমস্ত মহানুভবতা আর সততা কিভাবে এই ডিপোর ধুলোয় মিশে গেছে। এখন তুমি সারা জীবন এক দুর্নীতিগ্রস্ত অফিসারের কলঙ্ক নিজের মাথায় নিয়ে ঘুরে বেড়াবে, আর কোনো মানুষ তোমার কথায় কখনো বিশ্বাস করবে না। এটাই আমার আসল ক্ষমতা। কাবেরী নিজের জিনিসপত্র তুলল আর খুব শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় অভিজিৎকে বলল, সময়ের চাকা সব সময় ঘুরতে থাকে অভিজিৎ। আজ তুমি তোমার এই মিথ্যে জয়ে যত খুশি উৎসব পালন করে নাও, কিন্তু একদিন সত্যি ঠিক সামনে আসবে, আর তোমার এই সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। ঈশ্বরের ঘরে দেরি হতে পারে, কিন্তু অন্ধকার কখনো হয় না। আর তোমার পাপের ঘড়া এখন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। যখন সেই ঘড়া ফাটবে, তখন তোমাকে বাঁচানোর জন্য এই পুরো পৃথিবীতে কেউ সামনে আসবে না। এই বলে কাবেরী নিজের মাথা উঁচু করল আর খুব গর্বের সাথে ডিপো থেকে বাইরের দিকে পা বাড়াল। তার মুখে কোনো প্রকারের অনুশোচনা বা ভয় ছিল না, বরং এক অদ্ভুত শান্তি আর খুব গভীর আত্মবিশ্বাস ছিল। ডিপোতে উপস্থিত কিছু লোক তাকে যাওয়ার সময় খুব সম্মান আর বিনম্রতার সাথে দেখল, কারণ তারা জানত যে সে পুরোপুরি নির্দোষ। কাবেরী একবার ঘুরে সেই ডিপোর দিকে তাকাল, যেখানে সে নিজের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বছর খুব সততা আর নিষ্ঠার সাথে কাটিয়েছিল। শহরে নীলা এখন তার নতুন আর খুব চ্যালেঞ্জিং প্রশিক্ষণ শুরু করেছিল, যেখানে তাকে প্রশাসনিক কাজের খুঁটিনাটি শেখানো হচ্ছিল। সে দিন রাত খুব কঠিন পরিশ্রম করত আর প্রতিটি বিষয় খুব গভীর দিয়ে বোঝার চেষ্টা করত। সে জানত যে তার কাঁধে এখন পুরো সমাজ আর দেশের খুব বড় দায়িত্ব আসতে চলেছে, যা তাকে যে কোনো মূল্যে পালন করতে হবে। তার মনে এখনও সেই রাতের স্মৃতি টাটকা ছিল, যখন তাকে এক বাস ডিপোতে খুব বুড়িভাবে অপমান করা হয়েছিল।
নীলা সময় নিজে পুরনো শহর আর বাস ডিপোর খবরের ওপর কড়া নজর রাখত, কারণ তার মন এখনও সেখানেই জুড়ে ছিল। যখন সে এই খবর পেল যে এক সৎ সুপারভাইজারকে দুর্নীতির মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তখন তার রক্ত টকবক করে উঠল। সে তৎক্ষণাৎ বুঝে গেল যে এটা সেই দুর্নীতিগ্রস্ত আর নিষ্ঠুর অফিসার অভিজিতেরই এক খুব জঘন্য আর বিপজ্জনক ষড়যন্ত্র। সে নিজের মনে এই কসম খেল যে সে একদিন এই অন্যায়ের বদলা অবশ্যই নেবে আর সত্যকে সবার সামনে নিয়ে আসবে। সময়ের সাথে সাথে দিন মাসে আর মাস বছরে খুব দ্রুত বদলে গেল। নীলা তার অসাধারণ প্রতিভা আর তার অসীম সততার জোরে প্রশাসনে খুব দ্রুত নিজের এক আলাদা ও মজবুত পরিচয় তৈরি করে নিয়েছিল। সে অনেক বড় আর গুরুত্বপূর্ণ পদে কাজ করল, আর সব জায়গায় নিজের সত্যনিষ্ঠা আর কঠোর শৃঙ্খলার এক অমলিন ছাপ ছাড়ল। তার নামেই বড় বড় দুর্নীতিগ্রস্ত আর অসৎ অফিসাররা কাঁপতে শুরু করত, কারণ সে অন্যায়ের বিরুদ্ধে কখনো কোনো প্রকারের আপোষ করত না। অন্যদিকে কাবেরীও এই বছরগুলোতে অনেক সমস্যার মোকাবিলা করল, কিন্তু সে কখনো হার মানেনি। সে নিজের লড়াই আদালতে খুব জোরালো আর নির্ভীকতার সাথে লড়ল, এবং শেষ পর্যন্ত নিজের নির্দোষিতা প্রমাণ করতে সে পুরোপুরি সফল হল। তাকে বিভাগে ফিরিয়ে তো নেওয়া হল, কিন্তু অভিজিৎ নিজের প্রভাব খাটিয়ে তাকে সবসময় নিজের পদেই রাখল। তবুও কাবেরী নিজের কাজ খুব সততা আর সেই পুরনো নিষ্ঠার সাথে করা জারি রাখল, কারণ সে নিজের আদর্শ থেকে কখনো বিচ্যুত হতো না। এই 10 বছরে অভিজিৎ অসততা আর দুর্নীতির পাকে ডুব দিয়ে অনেক উন্নতি করে ফেলেছিল। সে এখন পদোন্নতি পেয়ে সেই পুরো অঞ্চলের এক খুব বড় আর শক্তিশালী বাস ডিপো নির্দেশক হয়ে উঠেছিল। তার ক্ষমতা আর তার অহংকার এখন আগের চেয়েও বহুগুণ আরও বেশি বিপজ্জনক ও বিনাশকারী হয়ে উঠেছিল, আর সে কাউকে মানুষ বলেই গণ্য করত না। সে পুরো ডিপোতে নিজের এক খুব মজবুত আর খৌফনাক নেটওয়ার্ক বানিয়ে ফেলেছিল, যেখানে তার মর্জি ছাড়া একটা পাতাও নড়তে পারত না। সে নিজেকে ভগবান ভাবতে শুরু করেছিল। কিন্তু ভাগ্য এই 3 জনের জীবনকে আরও একবার একই বিন্দুতে খুব নাটকীয়ভাবে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেই গরিব অসহায় মেয়েটি যে একসময় বাস ডিপোতে কাঁদছিল, সে এখন রাজ্যের এক অত্যন্ত শক্তিশালী ও নির্ভীক ক্যাবিনেট মন্ত্রী হয়ে উঠেছিল। তার হাজারো হাতে এখন সেই অসীম শক্তি ছিল যা দিয়ে সে অভিজিতের মতো হাজার হাজার দুর্নীতিগ্রস্ত আধিকারিকের কালো সাম্রাজ্যকে এক মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারত। এখন সময় এসে গিয়েছিল যখন ন্যায়ের এক খুব ভয়ঙ্কর ও ঐতিহাসিক চক্র পূর্ণ হতে চলছিল। এক বিশাল ও বিনাশকারী তুফান ধীরে ধীরে সেই পুরনো বাস ডিপোর দিকে এগোচ্ছিল, যার বিন্দুমাত্র আভাস অভিজিতের কাছে ছিল না। সে এখনও নিজের সেই পুরনো অহংকার আর অন্ধ ক্ষমতার নেশায় পুরোপুরি চুর হয়ে নিজের কালো কীর্তিগুলো ঘটিয়ে চলছিল। সে একেবারেই জানত না যে তার সবচেয়ে বড় ভুল এখন এক বিশাল পাহাড় হয়ে তার মাথার ওপর পড়ার জন্য পুরোপুরি তৈরি। 10 বছর পুরনো সেই ঋণ এখন খুব ভারী সুদের সাথে ফেরত দেওয়ার সময় চলে এসেছিল। সময়ের চাকা নিজের পূর্ণ গতিতে ঘুরতে থাকল, আর ওই 10 বছর অনেক কিছু বদলে দিয়েছিল। শহরের সেই কনকনে রাত থেকে শুরু করে ক্ষমতার সর্বোচ্চ অলিন্দ পর্যন্ত নীলার সফর কোনো মহাকাব্যের চেয়েই কম ছিল না। সে নিজের রাতের ঘুম আর দিনের শান্তি সবকিছু নিজের সেই মহান উচ্চাকাঙ্ক্ষার বেদিতে বিসর্জন দিয়েছিল। প্রতিটি অতিবাহিত দিনের সাথে তার সংকল্প আরও বেশি মজবুত হতে থাকল, আর সে প্রশাসনের প্রতিটি খুঁটিনাটি খুব গভীরভাবে বুঝে নিয়েছিল। সে এক শক্ত পাহাড়ে পরিণত হয়েছিল। নীলার সততা আর তার ক্ষুরধার কর্মশৈলী খুব দ্রুত উচ্চ নেতৃত্বের নজর নিজের দিকে আকর্ষণ করে নিয়েছিল। সে অনেক বড় বড় আর দুর্নীতিগ্রস্ত মাফিয়াদের বিরুদ্ধে খুব নির্ভীকভাবে ব্যবস্থা নিয়েছিল, যার ফলে পুরো দেশে তার এক আলাদা পরিচয় তৈরি হয়ে গিয়েছিল। জনতা তাকে ন্যায়ের দেবী মানত, আর দুর্নীতিগ্রস্ত অফিসাররা তার নাম শুনলেই কাঁপতে শুরু করত। নিজের এই অসাধারণ পরিশ্রম আর অদ্বিতীয় সত্যনিষ্ঠার বলে আজ সে রাজ্যের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী ক্যাবিনেট মন্ত্রীর পদে পূর্ণ মর্যাদার সাথে আসীন হয়েছিল। মন্ত্রী হওয়ার পরেও নীলার স্বভাবে সামান্যতম অহংকার আসেনি, আর সে আজকেও সেই সাধারণভাবেই জীবনযাপন করত। তার চমৎকার অফিস সবসময় ফাইল আর নথিপত্রে ভরা থাকত, যেগুলোর ওপর সে নিজে খুঁটিয়ে নজর রাখত। তার টেবিলে কোনো ফাইল পুরোপুরি না পড়া পর্যন্ত আগে বাড়তে পারত না। সে জানত যে তার একটা ছোট স্বাক্ষর হাজার হাজার গরিব মানুষের ভাগ্য বদলে দিতে পারে অথবা বরবাদ করে দিতে পারে। তাই সে প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবে চিন্তে নিত। ক্ষমতার এই উঁচু শিখরে পৌঁছানোর পরেও নীলা সেই কালো রাতকে কখনো ভুলতে পারেনি, যখন তার অপমান হয়েছিল। যখনই সে নিজের শীততাপ নিয়ন্ত্রিত ঘরের জানলা দিয়ে বাইরে তাকাত, তখনই তার সেই পুরনো বাস ডিপোর কথা মনে পড়ে যেত, যেখানে এক দয়ালু সুপারভাইজার তাকে নতুন জীবন দিয়েছিল।
সে সবসময় মনে মনে সেই মহান মহিলাকে প্রণাম জানাত, যার কারণে আজ সে এই অবস্থানে পৌঁছাতে পেরেছে। কাবেরীর সেই নিঃস্বার্থ বলিদান তার হৃদয়ে সবসময় জ্বলজ্বল করত। অন্যদিকে সেই পুরনো বাসডিপোতে সময় যেন পুরোপুরি থমকে গিয়েছিল, যেখানে কাবেরী এখনও নিজের দায়িত্ব পালন করছিল। 10 বছর আগে অভিজিতের মিথ্যে অভিযোগ কাবেরীর ক্যারিয়ারের খুব গভীর ক্ষতি করেছিল, কিন্তু সে কখনো ভেঙে পড়েনি। সে দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিজের নির্দোষিতা তো প্রমাণ করেছিল, কিন্তু অভিজিৎ নিজের কালো প্রভাব খাটিয়ে তার পদোন্নতি চিরকালের জন্য আটকে দিয়েছিল। কাবেরী আজকেও একজন সাধারণ কর্মচারীর মতো কাজ করত। অভিজিৎ এই 10 বছরে দুর্নীতির সিঁড়ি বেয়ে সেই পুরো অঞ্চলের সবচেয়ে বড় আর শক্তিশালী বাস ডিপো ডিরেক্টর হয়ে উঠেছিল। তার দাপট এখন এতটাই বেড়ে গিয়েছিল যে বড় বড় নেতা আর ব্যবসায়ীরাও তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকত। সে পুরো বাস বিভাগে নিজের এক এমন খৌফনাক আর মজবুত জাল বিছিয়ে নিয়েছিল যা কেউ ভেদ করতে পারত না। সে প্রতিটি সরকারি কন্ট্রাক্ট আর টেন্ডার থেকে নিজের এক খুব বড় অংশ উসুল করত, আর যেই তার পথে আসত তাকেই পিষে দিত। অভিজিতের মনে আজকেও সেই পুরনো হাড়ের জ্বালা কষ্ট দিত, যখন কাবেরী তাকে পুরো ভিড়ের সামনে নিচু দেখিয়েছিল। তাই ডিরেক্টর হওয়ার পর সে কাবেরীর জীবনকে নরক বানিয়ে দিতে কোনো কসুর বাকি রাখেনি। সে প্রায়ই নিজের ক্ষমতার দাপট দেখানোর জন্য জানত বুঝত কাবেরীকে খুব ছোট আর অপমানজনক কাজ দিত। সে চাইত যে কাবেরী যে কোনোভাবে ভেঙে পড়ে তার সামনে হাঁটু গেড়ে বসুক, আর তার সেই পুরনো আচরণের জন্য হাত জোর করে ক্ষমা চাক। কিন্তু কাবেরী অটল ছিল। কাবেরী অভিজিতের প্রতিটি আঘাত খুব নিস্তব্ধভাবে আর পূর্ণ মর্যাদার সাথে সহ্য করত, কারণ সে নিজের আদর্শের ওপর খুব বেশি গর্ববোধ করত। যখন অভিজিৎ তাকে প্রচণ্ড রোদে বাসের কামরা গুনতে যাওয়ার আদেশ দিত, তখন সে কোনো অভিযোগ ছাড়াই সেই কাজও পূর্ণ একাগ্রতার সাথে করত। তার মুখে কখনো হার বা নিরাশার কোনো ভাব আসত না, যা অভিজিৎকে ভেতর থেকে আরও বেশি জ্বালিয়ে দিত। কাবেরী অনেক বেশি শক্ত আর শান্ত মানুষ ছিল। একদিন অভিজিৎ দ্বীপও পরিদর্শন করতে এলো, আর নিজের পুরনো অভ্যাস অনুযায়ী সে কাবেরীকে সবার সামনে কথা শোনাল। সে খুব ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, কি ব্যাপার কাবেরী, এত বছর পরেও তুমি এখানেই এই ধুলোবালি জায়গায় পড়ে আছো? যদি তুমি সেই রাতে আমার কথা মেনে নিতে, তবে আজ তুমিও কোনো বড় ডিপোর মালকিন হতে। তোমার এই মিথ্যে স্বাভিমান আর এই বোকামিপূর্ণ সততা তোমাকে জীবনে কখনো আগে বাড়তে দেবে না। মাথা নিচু করে নাও। কাবেরী নিজের ফাইল বন্ধ করল, আর খুব শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় অভিজিতের চোখের দিকে তাকিয়ে জবাব দিল। সে বলল, আমার স্বাভিমানই আমার সবচেয়ে বড় সম্পত্তি অভিজিৎ, যা তোমার মতো কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ কখনো কিনতে পারবে না। আমি এই ধুলোবালি জায়গায় থেকেও খুব শান্তির ঘুম ঘুমানোর সুযোগ পাই, কারণ আমার হাত পুরোপুরি পরিষ্কার। তোমার এই কালো সাম্রাজ্য খুব শীঘ্রই তাসের ঘরের মতো ধসে পড়বে, আর সেই দিন তোমাকে বাঁচাতে কেউ আসবে না। কাবেরীর এই কড়া কথাগুলো শুনে অভিজিতের মুখ রাগে পুরোপুরি লাল হয়ে গেল, আর সে নিজের ঠোঁট জোরে কামড়ে ধরল। সে পুরোপুরি তিলমিলিয়ে গিয়েছিল, কারণ কাবেরী আজকেও তাকে একটুও ভয় পাচ্ছিল না, আর তার চোখে সেই পুরনো আগুন জ্বলছিল। সে নিজের আঙুল কাবেরীর দিকে তুলে বলল, তুমি অনেক বড় ভুল করছো, আর আমি তোমার এই বিদ্রোহকে চিরকালের জন্য পিষে দেব। আমি তোমাকে এই বিভাগ থেকে বের করে ছুঁড়ে দেব। ওদিকে রাজধানীতে ক্যাবিনেট মন্ত্রী নীলার সামনে বাস পরিবহন বিভাগ সংক্রান্ত এক খুব বড় আর গুরুতর দুর্নীতির রিপোর্ট পেশ করা হয়েছিল। এই রিপোর্টে পুরো রাজ্যের বাস নেটওয়ার্কে চলতে থাকা খুব ভয়ানক কারচুপি আর কোটি কোটি টাকার কেলেঙ্কারির বিস্তারিত উল্লেখ ছিল। নীলা যখন সেই রিপোর্ট মন দিয়ে পড়তে শুরু করল, তখন তার নজর এক বিশেষ অঞ্চলের উপর এসে থমকে গেল, যা অন্য কোনো জায়গা নয়, বরং সেই পুরনো ডিপোটিই ছিল। রিপোর্টে অভিজিতের সমস্ত কালো কীর্তি খুব খুঁটিনাটিভাবে লেখা ছিল। অভিজিতের নাম পড়তেই নীলার মাথায় 10 বছর পুরনো সেই খফনাক রাত কোনো সিনেমার মতো খুব দ্রুত ঘুরতে লাগল। তার সেই নিষ্ঠুর মুখ আর সেই বিঁধে যাওয়ার মতো কথাগুলো পুরোপুরি মনে পড়ে গেল, যা তার আত্মাকে খুব গভীর আঘাত দিয়েছিল। নীলার চোখ রাগে জ্বলে উঠল, আর সে নিজের হাত এত জোরে মুঠো করল যে তার গাঁটগুলো সাদা হয়ে গেল। সে তৎক্ষণাৎ নিজের ব্যক্তিগত সচিবকে নিজের চেম্বারে ডাকল আর আদেশ জারি করার সিদ্ধান্ত নিল। নীলা নিজের সচিবের দিকে তাকিয়ে খুব গম্ভীর ও আধিকারিক স্বরে বলল, আমি এই রিপোর্টের পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত চাই। আমি চাই একটি বিশেষ ও খুব গোপন তদন্ত দল অবিলম্বে গঠন করা হোক, যারা সরাসরি আমাকে নিজেদের রিপোর্ট দেবে। এই অভিজিৎ নামের অফিসারের গত 10 বছরের সমস্ত কালো কীর্তি আর ব্যাংক অ্যাকাউন্টের পুরো তথ্য আমাকে 48 ঘন্টার মধ্যে আমার টেবিলে দিতে হবে।
এই মামলা এখন আমার সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীর আদেশ পাওয়া মাত্রই পুরো প্রশাসনিক যন্ত্র খুব দ্রুত গতিতে নড়ে চড়ে বসল আর গোপনভাবে তদন্ত শুরু হয়ে গেল। সেরা এবং সবচেয়ে বেশি সৎ অফিসারদের একটি বিশেষ টিম তৈরি করা হলো, যাদের অভিজিতের পুরো নেটওয়ার্ক ধ্বংস করার কাজ দেওয়া হয়েছিল। টিম খুব সাবধানে সমস্ত তথ্য প্রমাণ জড়ো করতে শুরু করে দিল, যাতে অভিজিৎ টেরেই না পায় যে তার বিরুদ্ধে এত বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নীলা নিজে এর ওপর নজর রাখত। এই সব ব্যাপার থেকে পুরোপুরি অজানা অভিজিৎ নিজের এক নতুন আর খুব বড় কেলেঙ্কারি ঘটানোর প্রস্তুতিতে লেগেছিল। সে সেই পুরনো বাস ডিপোর দামি জমি নিজের এক ঘনিষ্ঠ আর খুব দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী বন্ধুকে জলের দরে বিক্রি করার পরিকল্পনা করছিল। এই চুক্তিতে অভিজিতের কোটি কোটি টাকার ভারী মুনাফা হওয়ার কথা ছিল, আর সে সমস্ত কাগজপত্র খুব চালাকির সাথে তৈরি করে নিয়েছিল। তার এই পুরো দম্ভ ছিল যে কেউ তাকে ধরতে পারবে না। কিন্তু অভিজিতের এই চালাকি বেশি দিন চাপা থাকল না, কারণ কাবেরীর তীক্ষ্ণ নজর ডিপোর সেই সন্দেহজনক কাগজপত্রগুলো দেখে ফেলেছিল। কাবেরী খুব ভালো করেই জানত যে অভিজিৎ ডিপোর সেই মহামূল্যবান সরকারি জমি হাতিয়ে নেওয়ার এক খুব বড় ষড়যন্ত্র করছে। সে নিজের প্রাণের তোয়াক্কা না করে রাতের অন্ধকারে সেই সমস্ত গুরুত্বপূর্ণ দলিলের গোপনভাবে কিছু প্রতিলিপি বের করে নিয়েছিল। সে জানত যে এই প্রমাণ অভিজিৎকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে। দলিল তো কাবেরীর কাছে চলে এসেছিল, কিন্তু এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এই প্রমাণগুলোকে সঠিক হাতে কিভাবে পৌঁছানো যায়। সে বাস বিভাগের কোনো বড় অফিসারের ওপর মোটেও ভরসা করতে পারছিল না, কারণ তারা সবাই ছিল অভিজিতেরই চাটুকার আর তারই সঙ্গী। যদি অভিজিৎ টেরেই পেত যে কাবেরীর কাছে তার বিরুদ্ধে এত বড় আর পোক্ত প্রমাণ মজুদ আছে, তবে সে কাবেরীকে হত্যাও করিয়ে দিতে পারত। কাবেরী খুব গভীর চিন্তায় ডুবে গেল। তখনই একদিন ডিপোতে চা খেতে খেতে কাবেরী খবরের কাগজের প্রথম পাতায় এক খুব বড় আর প্রধান খবর প্রকাশিত হতে দেখল। খবরটি রাজ্যের নতুন আর খুব কড়া ক্যাবিনেট মন্ত্রী নীলার দুর্নীতির বিরুদ্ধে শুরু করা এক খুব বড় অভিযান সম্পর্কে ছিল। খবরের কাগজে মন্ত্রী নীলার এক খুব বড় আর চমৎকার ছবিও ছাপা ছিল, যা দেখে কাবেরীর এক অদ্ভুত চেনা অনুভূতি হল। তার চোখের সেই জেল্লা একদম ঠিক তেমনই দেখা যাচ্ছিল। কাবেরী সেই ছবিটির দিকে খুব মন দিয়ে তাকালো, আর তার সেই কাঁপতে থাকা গরিব মেয়েটির কথা মনে পড়ে গেল, যাকে সে ট্যাক্সির ভাড়া দিয়েছিল। তার বুক জোরে ধরফর করতে লাগল, আর তার মনে এক খুব মজবুত আশার উজ্জ্বল কিরণ পুরোপুরি জেগে উঠল। সে তৎক্ষণাৎ এই ফয়সালা করে নিল যে সে অভিজিতের বিরুদ্ধে সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণ সরাসরি এই নতুন ক্যাবিনেট মন্ত্রীর অফিসে গোপনভাবে পাঠাবে। তার পুরো বিশ্বাস ছিল যে এই নির্ভীক মন্ত্রী অবশ্যই বিচার করবেন। সেই রাতে কাবেরী এক খুব সুরক্ষিত খাম তৈরি করল, যাতে সে অভিজিতের কেলেঙ্কারির সেই সমস্ত পোক্ত প্রমাণ আর কাগজপত্র ভালো করে রেখে দিল। সে এক নামহীন চিঠিও লিখল, যাতে সে অভিজিতের সেই সমস্ত কালো কীর্তির খুব বিস্তারিত আর স্পষ্টভাবে বর্ণনা করেছিল। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি উঠে সে সেই গোপনীয় খাম ডাকযোগের মাধ্যমে সরাসরি রাজধানীতে মন্ত্রীর প্রধান অফিসের ঠিকানায় পাঠিয়ে দিল। এখন সে কেবল এক অলৌকিক ঘটনার প্রতীক্ষায় ছে। রাজধানীতে যখন সেই গুরুত্বপূর্ণ খামটি নীলার টেবিলে পৌঁছাল, তখন সে খুব উৎসুকভাবে সেটি খুলল আর সমস্ত কাগজপত্র মন দিয়ে দেখল। সেই প্রমাণগুলো এতটাই মজবুত আর স্পষ্ট ছিল যে অভিজিৎকে সরাসরি জেলের গারদের পেছনে পাঠানোর জন্য পুরোপুরি যথেষ্ট ছিল। নীলা যখন সেই নামহীন চিঠিটি পড়ল, তখন সে তৎক্ষণাৎ বুঝতে পারল যে এটি এমন কেউ পাঠিয়েছে যে ডিপোতেই আছে। এই কাজ সেই সাহসী মহিলা কাবেরী ছাড়া আর কেউ করতে পারে না। নীলার চোখে এক খুব বিপজ্জনক ও ভয়ানক জেল্লা চলে এলো, যা কোনো বড় ঝড়ের আসার পরিষ্কার সংকেত দিচ্ছিল। সে তার টেবিলে রাখা লাল রঙের সেই বিশেষ ফোনটি তুলল আর সরাসরি রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেলকে এক খুব টাটকা নির্দেশ দিল। সে অত্যন্ত কঠোর ও আদেশমূলক স্বরে বলল, আমি আজ রাতেই সেই বাস ডিপো ডিরেক্টর অভিজিতের বিরুদ্ধে এক খুব বড় আর গোপন অপারেশন শুরু করতে চাই। আপনি আপনার সবচেয়ে সেরা টিম তৈরি রাখুন। সেই রাতে রাজধানী থেকে শুরু করে সেই ছোট বাস ডিপো পর্যন্ত সব জায়গায় এক অদ্ভুত আর খুব ভয়ানক শান্তি পুরোপুরি ছেয়েছিল। এটি সেই শান্তি ছিল যা কোনো খুব বড় আর বিনাশকারী তুফান আসার ঠিক আগে পুরো প্রকৃতিতে খুব খফনাক উপায়ে ছেয়ে যায়। অভিজিৎ নিজের আলিশান বাড়িতে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, আর তার নিজের ধ্বংসের কোনো আন্দাজ ছিল না। অন্যদিকে কাবেরী তারাগুলোকে খুব গভীর আশা নিয়ে দেখছিল। 10 বছর আগে বোনা সেই ঘৃণা আর অপমানের বিষাক্ত বীজ এখন এক খুব বিশাল আর ভয়ানক গাছে পরিণত হয়েছিল, যা কাটা জরুরি ছিল। নীলা নিজের অফিসে একা বসে
আগামীকালের সেই খুব বড় আর ঐতিহাসিক দিনের পুরো রণকৌশল খুব খুঁটিনাটিভাবে তৈরি করছিল। সে সেই অভিজিৎকে এটা দেখাতে চেয়েছিল যে যে গরিব মেয়েটিকে সে পায়ের ধুলো মনে করেছিল সে আজ আকাশের উচ্চতায় আছে। এখন ন্যায়ের চাকা অভিজিৎকে পিষে দিতে চলছিল। সকালের প্রথম কিরণের সাথেই নীলার বিশেষ কনভয় রাজধানীর রাস্তা দিয়ে সেই পুরনো শহরের দিকে খুব দ্রুত গতিতে বেরিয়ে পড়ল। তার সাথে পুলিশের বেশ কিছু গাড়ি আর দুর্নীতি দমন ব্যুরোর সবচেয়ে ক্ষুরধার অফিসাররাও পুরোপুরি অস্ত্র আর নথিপত্রে সজ্জিত হয়ে চলছিল। নীলা নিজের গাড়ির পেছনের সিটে বসে অনবরত সেই নথিপত্রগুলো দেখছিল, যা কাবেরী নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে পাঠিয়েছিল। আজ এক অনেক বড় ফাইসালা হতে চলছিল। যেমন যেমন তার কনভয় সেই বাস ডিপোর কাছে পৌঁছাচ্ছিল, নীলার হৃৎস্পন্দনও খুব দ্রুত বাড়তে শুরু করেছিল। এটি শুধুমাত্র একটি সরকারি হানা ছিল না, বরং এটি তার নিজের অতীতের সাথে এক খুব সরাসরি ও ভয়ঙ্কর সংঘাত ছিল, যার জন্য সে 10 বছর ধরে অপেক্ষা করছিল। সে কাঁচ দিয়ে বাইরে তাকালো আর সেই পুরনো ইমারতটি দেখতে পেল, যেখানে তার স্বপ্নগুলোকে খুব নির্মমভাবে পিষে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আজ সে ফিরে এসেছিল। পুরনো বাস ডিপোতে সকালের শুরুটা বরাবরের মতো খুব ব্যস্ত আর শোরগোলে ভরা ছিল, কিন্তু আজ বাতাসে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করা যাচ্ছিল। বাস ডিপো ডিরেক্টর অভিজিৎ নিজের চমৎকার অফিসে বসে একটি খুব গুরুত্বপূর্ণ ফাইল খুঁজছিল, যাতে তার সমস্ত কালো কীর্তি আর সেই মূল্যবান জমির চুক্তির পুরো বিবরণ নথিবদ্ধ ছিল। যখন সে সেই ফাইলটি নিজের সিন্ধুকে খুঁজে পেল না, তখন তার কপালে ঘামের ফোঁটা জমতে লাগল আর তার কোনো ষড়যন্ত্রের সন্দেহ হল। অভিজিৎ তৎক্ষণাৎ তার সবচেয়ে খাস আর বিশ্বস্ত নিরাপত্তা রক্ষীকে নিজের কেবিনে ডাকল আর তাকে খুব কড়া স্বরে জিজ্ঞাসাবাদ শুরু করল। সে রাগে টেবিলের ওপর ঘুষি মেরে বলল, আমাকে এক্ষুনি এই মুহূর্তে জানাও যে গতরাতে এই অফিসের আশেপাশে কে ঘুরছিল। আর কে আমার অনুমতি ছাড়া ভেতরে আসার সাহস করেছে? গার্ড ভয় পেয়ে কাঁপতে থাকা গলায় জবাব দিল যে কাল গভীর রাতে সুপারভাইজার কাবেরীকে এই করিডরের কাছে খুব সন্দেহজনক অবস্থায় দেখা গিয়েছিল। অভিজিতের চোখে রক্ত নেমে এলো। অভিজিতের এটা বুঝতে একদমই দেরি হল না যে কাবেরী তার সমস্ত গুরুত্বপূর্ণ ও গোপন নথিপত্রের প্রতিলিপি চুরি করেছে। সে জানত যে যদি সেই নথিপত্র কোনো সৎ ও উচ্চপদস্থ আধিকারিকের হাতে পড়ে যায়, তবে তার পুরো ক্যারিয়ার আর তার এই দুর্নীতিগ্রস্ত সাম্রাজ্য এক মুহূর্তেই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তার হৃদয়ে এক খুব গভীর আর খৌফনাক ভয় জন্ম নিল, কিন্তু শীঘ্রই সেই ভয় এক খুব ভয়ানক আর নিষ্ঠুর রাগের রূপ নিল। সে কাবেরীকে চিরকালের জন্য খতম করে দেওয়ার কসম খেল। নিজের এই বিপজ্জনক উদ্দেশ্য সফল করার জন্য অভিজিৎ তার কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার আর নিজের গুন্ডাদের তৎক্ষণাৎ এক গোপন স্থানে ডাকল। সে এক খুব জঘন্য আর নীচ ষড়যন্ত্র করল, যাতে কাবেরীকে এমন এক মিথ্যে ও সঙ্গীন মামলায় ফাঁসানো যায় যেখান থেকে সে কখনো বেরোতে না পারে। সে একটি কালো রঙের ব্যাগে লক্ষ লক্ষ টাকার বেহিসেবি নগদ ভর্তি করল আর নিজের এক অনুচরকে আদেশ দিল যে সে যেন এই ব্যাগটি চুপচাপ কাবেরীর লকারে লুকিয়ে রাখে। এটি অভিজিতের এক খুব অব্যর্থ আর প্রাণঘাতী হাতিয়ার ছিল। অন্যদিকে ডিপো সুপারভাইজার কাবেরী নিজের ছোট অফিসে বসে খুব একাগ্রতা আর সততার সাথে বাস চলাচলের রেকর্ড নথিভুক্ত করছিল। তার এই ব্যাপারে একদমই কোনো আন্দাজ ছিল না যে অভিজিৎ তার সেই গোপন অভিযানের টের পেয়ে গেছে আর সে তার বিরুদ্ধে এক বিশাল জাল বিছিয়ে ফেলেছে। কিন্তু কাবেরীর মনে এক অদ্ভুত অস্থিরতা অবশ্যই ছিল, কারণ সে সেই খামটি সরাসরি রাজধানীতে মন্ত্রীর কাছে পাঠিয়েছিল আর সে তুফান আসার অপেক্ষায় ছিল। সে সব পরিস্থিতির জন্য তৈরি ছিল। দুপুরের সময় ছিল যখন ডিপোর মূল প্রবেশদ্বারে হঠাৎ 3টি পুলিশের গাড়ি খুব জোরে সাইরেন বাজাতে বাজাতে এসে থামল, যাতে পুরো ডিপোতে হুলুস্থুল পড়ে গেল। গাড়ি থেকে নেমে বেশ কিছু সশস্ত্র পুলিশকর্মী দ্রুত ভেতরের দিকে দৌড়ে এলো, আর তাদের পেছনে পেছনে অভিজিৎ এক খুব কুটিল ও শয়তানি হাসি নিয়ে আসছিল। ডিপোতে উপস্থিত সমস্ত যাত্রী ও কর্মচারীরা এই খৌফনাক দৃশ্য দেখে বুড়িভাবে ভয় পেয়ে গিয়েছিল, আর সবাই নিজের জায়গায় কুঁকড়ে দাঁড়িয়ে গেল। অভিজিতের লক্ষ্য ছিল সরাসরি কাবেরীর অফিস, যেখানে সে শান্তিতে বসেছিল। অভিজিৎ দরজায় কড়া না নেড়েই কাবেরীর অফিসের দরজা খুব জোরে লাথি মেরে খুলল আর নিজের পুলিশ অফিসারদের সাথে ভেতরে ঢুকে পড়ল। কাবেরী নিজের চেয়ার থেকে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল, আর সে খুব রাগ ও বিস্ময় নিয়ে অভিজিতের দিকে তাকাল, কারণ এটি একটি খুব অভদ্র ও অপমানজনক আচরণ ছিল। অভিজিৎ খুব দম্ভের সাথে বলল যে, তোমার দিন এখন পুরোপুরি ফুরিয়ে গেছে কাবেরী, আর আজ তোমার এই মিথ্যে সততার পর্দাফাঁস পুরো ডিপোর সামনে হতে চলেছে। তুমি এক খুব দুর্নীতিগ্রস্ত আর লোভী মহিলা। কাবেরী নিজের আবেগের ওপর খুব কড়া নিয়ন্ত্রণ রাখল, আর একটুও ঘাবড়াল না, কারণ সে জানত যে এটি অভিজিতের কোনো খুব নীচ চাল। সে খুব শান্ত আর কড়া গলায় বলল, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ অভিজিৎ, আর কোনো প্রমাণ ছাড়া তুমি আমার ওপর এই ধরনের ভিত্তিহীন অভিযোগ লাগাতে পারো না। আমার লোকনোর মতো কিছুই নেই,
আর আমার পুরো জীবন খোলা বইয়ের মতো একদম পরিষ্কার। তুমি যা চাও তা করতে পারো, কিন্তু তুমি আমাকে কখনো মিথ্যে মামলায় ভয় দেখাতে পারবে না। অভিজিৎ জোরে অট্টহাসি দিল আর পুলিশ ইন্সপেক্টরকে ইশারা করে বলল যে এই মহিলার অফিস আর ব্যক্তিগত লকারে ভালো করে তল্লাশি চালানো হোক। পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ কাজে লেগে পড়ল আর তারা কাবেরীর সমস্ত ফাইলকে নির্মমভাবে মেঝের ওপর ছুঁড়ে ফেলতে শুরু করল। অফিসটি কয়েক মিনিটের মধ্যেই আস্থা করে পরিণত হল, কিন্তু কাবেরী নিজের জায়গায় এক শক্ত পাহাড়ের মতো পূর্ণ মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। সে অভিজিৎকে একটুও ভয় পেল না। কিছুক্ষণ তল্লাশির পর এক পুলিশ কর্মী কাবেরীর আলমারি থেকে সেই কালো রঙের ভারী ব্যাগটি বাইরে বের করে নিল, যা অভিজিতের লোক সেখানে লুকিয়েছিল। যেমনই সে সেই ব্যাগটি খুলল, তাতে রাখা নোটের বান্ডিল দেখে সেখানে উপস্থিত সমস্ত কর্মচারীদের চোখ কপালে উঠে গেল। অভিজিৎ খুব নাটক করে জোরে তালি বাজালো আর ব্যঙ্গাত্মক স্বরে বলল, বাহ, কি ব্যাপার! আজ এক খুব মহান আর সৎ সুপারভাইজারের আসল আর জঘন্য মুখ সবার সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে গেল। কাবেরী সেই কালো ব্যাগ আর তাতে ভরা লক্ষ লক্ষ টাকা দেখে এক মুহূর্তের জন্য খুব বেশি অবাক হয়ে গেল, কারণ সে সেই ব্যাগ আগে কখনো দেখেনি। সে তৎক্ষণাৎ সমস্ত পরিস্থিতি বুঝতে পারল যে অভিজিৎ নিজের চুরি লুকোতে আর বদলা নেওয়ার জন্য এই গভীর ষড়যন্ত্র করেছে। সে পুলিশ ইন্সপেক্টরের দিকে তাকিয়ে খুব স্পষ্ট গলায় বলল, এই ব্যাগ আমার নয়, আর এই সমস্ত টাকা অভিজিৎ আমাকে ফাঁসানোর জন্য আমার লকারে রাখিয়েছে। আমি পুরোপুরি নির্দোষ। কিন্তু সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ ইন্সপেক্টর অভিজিতেরই খাস লোক ছিল, আর সে কাবেরীর কোনো কথায় কান দিল না। সে কঠোরভাবে বলল, প্রতিটি অপরাধী ধরা পড়ার পর এই গল্পই শোনায়, কিন্তু এই সমস্ত টাকা তোমার আলমারি থেকে উদ্ধার হয়েছে, যা তোমার দুর্নীতির সবচেয়ে বড় প্রমাণ। অভিজিৎ এগিয়ে এসে কাবেরীর কাছে এসে বলল, তোমার এই বোকামি তোমাকে খুব মহার্ঘ পড়েছে কাবেরী, আর এখন তোমার পুরো জীবন জেলের অন্ধকার কুঠুরিতেই পচবে। তুমি খুব বড় ভুল করেছ। অভিজিৎ পুলিশ ইন্সপেক্টরকে আদেশ দিল যে কাবেরীকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হোক আর তাকে পুরো ডিপোতে হাতকড়া পরিয়ে ঘোরানো হোক, যাতে সবাই এক অনেক বড় শিক্ষা পায়। পুলিশকর্মীরা খুব নির্মমভাবে কাবেরীর 2 হাতে লোহার মজবুত হাতকড়া পরিয়ে দিল আর তাকে তার অফিস থেকে টেনে হেঁচড়ে মূল বাসস্ট্যান্ডের দিকে নিয়ে যেতে লাগল। ডিপোতে শত শত যাত্রী ও কর্মচারীদের এক বিশাল ভিড় জমে গিয়েছিল, যারা এই সমস্ত তামাশা খুব বিস্ময় আর দুঃখের সাথে দেখছিল। কারো কোনো কিছু বলার সাহস হচ্ছিল না। এত বড় প্রকাশ্য অপমান আর হাতে হাতকড়া থাকা সত্ত্বেও কাবেরীর মুখে ভয় বা লজ্জিত হওয়ার কোনো ভাবই দেখা যাচ্ছিল না। তার চলনে এখনও সেই পুরনো মর্যাদা আর অসীম আত্মবিশ্বাস ছিল, যা প্রমাণ করছিল যে তার আত্মা পুরোপুরি পবিত্র। সে জানত যে রাত যত বেশি কালো হয়, সকালের সূর্য তত বেশি উজ্জ্বল আলোর সাথে জ্বলে ওঠে। তার সেই মন্ত্রী আর নিজের পাঠানো গোপন খামের ওপর এখনও অনেক বেশি অটল বিশ্বাস ছিল। স্ট্যান্ডের মাঝখানে দাঁড়িয়ে অভিজিৎ নিজের হাতে একটি গুরুত্বপূর্ণ আদেশপত্র নাড়াতে নাড়াতে পুরো ভিড়কে সম্বোধন করতে শুরু করল। সে খুব উঁচু আর অহংকারী গলায় বলল, আপনারা সবাই ভালো করে দেখুন, যে মহিলা এত বছর ধরে সৎ হবার মিথ্যে নাটক করছিল, আজ তার আসল মুখ উন্মোচিত হয়ে গেছে। আমি বাস বোর্ডের বিশেষ ক্ষমতা ব্যবহার করে এই দুর্নীতিগ্রস্ত সুপারভাইজারকে তৎক্ষণাৎ বরখাস্ত করেছি। এটি আমার আর বিভাগের ন্যায়ের জয়। ডিপোর অনেক পুরনো কর্মচারী, যারা কাবেরীর সত্যতা আর গুণ জানতেন, তারা এসব দেখে নিজেদের চোখের জল আটকাতে পারছিলেন না। তারা জানতেন যে অভিজিৎ নিজের ক্ষমতা ব্যবহার করে এক নির্দোষ মহিলাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু তাদের ক্ষোভ এতটাই বেশি ছিল যে কেউ অভিজিতের বিরুদ্ধে একটা শব্দও বলতে পারছিল না। কাবেরী ভিড়ের দিকে তাকিয়ে খুব হালকা হাসি দিল, যেন সে তাদের এই বার্তা দিচ্ছিল যে সবকিছু খুব শীঘ্রই পুরোপুরি ঠিক হয়ে যাবে। অভিজিৎ কাবেরীর খুব কাছে এলো আর তার কানের কাছে ঝুঁকে খুব বিষাক্ত ও ক্ষোভনা গলায় ফিসফিস করে বলল, সে বলল, আমি তোমাকে সতর্ক করেছিলাম যে আমার সাথে টক্কর দেওয়ার পরিণাম খুব ভয়ানক হয়, আর তুমি আমার কথা শোনোনি। এখন তুমি জেলের গারদের পেছনে পুরো জীবন নিজের ভাগ্যের উপর চোখের জল ফেলবে। আমি এই পুরো বাস ডিপোর এক মস্ত রাজা হয়ে রাজত্ব করব। তোমার সমস্ত চাতুরি তোমাকে আমার এই পিষে দেওয়ার মতো ক্ষমতা থেকে একটুও বাঁচাতে পারবে না। কাবেরী নিজের হাতকড়া পড়া কবজিগুলো একটু ওপরে তুলল আর অভিজিতের চোখের দিকে সরাসরি তাকিয়ে কড়া জবাব দিল। সে বলল, রাবণের অহংকারও একদিন এভাবেই ধুলোয় মিশে গিয়েছিল অভিজিৎ। তোমার অস্তিত্ব তো মিথ্যে আর প্রতারণার দুর্বল ভিত্তির ওপর টিকে আছে। আমার এই হাতকড়াগুলো আমার দুর্বলতার নয়, বরং তোমার সেই অনেক বড় ভয়ের প্রতীক, যা তোমাকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে। আমার ভগবান আর আমার অটল বিশ্বাস আজকেও আমার সাথে শক্তভাবে দাঁড়িয়ে আছে।
কাবেরীর এই নির্ভীক আর সত্য কথাগুলো অভিজিতের হৃদয়ে কিছুক্ষণের জন্য এক অদ্ভুত ঘাবড়ানি তৈরি করে দিয়েছিল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজের রাগ সামলে নিল। সে পুলিশ ইন্সপেক্টরকে খুব দ্রুত আর কড়া গলায় আদেশ দিল যে এই অপরাধী মহিলাকে তৎক্ষণাৎ পুলিশের ভ্যানে তোলো আর একে সরাসরি জেলের সবচেয়ে সুরক্ষিত সেলে বন্ধ করে দাও। এখন আমি এই অলক্ষণে মুখ আমার এই চমৎকার ডিপোতে এক মুহূর্তের জন্য আর বরদাস্ত করতে পারছি না। একে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও। দুজন পুলিশকর্মী এগিয়ে এলো আর তারা কাবেরীর কাঁধ খুব নির্মমভাবে ধরে তাকে ডিপোর প্রধান প্রবেশদ্বারের দিকে ঠেলতে শুরু করল, যেখানে পুলিশের ভ্যান দাঁড়িয়েছিল। আকাশে কালো আর ঘন মেঘ জমতে শুরু করেছিল, যা সেই সময়ের খফনাক ও দুঃখজনক পরিবেশকে আরও বেশি গভীর ও ভয়ানক করে তুলছিল। এমন মনে হচ্ছিল যেন প্রকৃতিও সেই সৎ ও মহান মহিলার সাথে হতে থাকা এই বিশাল অন্যায়ের ওপর নিজের গভীর দুঃখ আর নিজের রাগ ব্যক্ত করছে। ডিপোর প্রতিটি কোণ এই অন্যায়ের মুখ সাক্ষী হয়ে গিয়েছিল। যখন কাবেরী ডিপোর সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখন তার মনে এক মুহূর্তের জন্য এই ডরাবনা চিন্তা এলো যে সত্যিই কি মন্দের জয় হয়ে গেল? তার চিঠি কি কখনো নিজের সঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছাতেই পারেনি, নাকি ক্ষমতার উঁচু প্রাসাদে বসে থাকা লোকেরাও এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার অংশ? কিন্তু সে তৎক্ষণাৎ নিজের মাথা ঝাড়ল আর নিজের মন থেকে এই সমস্ত নেতিবাচক চিন্তা পুরোপুরি বের করে দিল। সত্য ও ন্যায়ের চূড়ান্ত শক্তির ওপর তার এখনও খুব অটল বিশ্বাস ছিল। অভিজিৎ ফিরে নিজের আলিশান অফিসের দিকে খুব খুশি আর বিজয়ের গর্বের সাথে পা বাড়াচ্ছিল। তার পথের সবচেয়ে বড় কাঁটা এখন চিরকালের জন্য সরে গিয়েছিল। সে নিজের পকেট থেকে একটি দামি চুরুট বের করল আর সেটি ধরিয়ে ধোঁয়ার বলয় হাওয়ায় ওড়াতে লাগল, যা তার অহংকারের প্রতীক ছিল। সে নিজের সঙ্গীদের বলল যে আজ রাতে এক চমৎকার পার্টির আয়োজন করা হোক। আজ আমরা আমাদের সবচেয়ে বড় আর পুরনো শত্রুকে পুরোপুরি পিষে দিয়েছি, আর এটি আমাদের সবচেয়ে বড় জয়। ঠিক সেই সময়ে যখন অভিজিৎ নিজের এই মিথ্যে ও ভয়ানক জয়ের উৎসব পালনের পুরো প্রস্তুতি নিচ্ছিল, শহরের প্রধান হাইওয়েতে এক খুব অন্যরকম দৃশ্য দ্রুত আকার নিচ্ছিল। মন্ত্রী নীলার এক খুব লম্বা ও শক্তিশালী কনভয় সাইরেন বাজাতে বাজাতে সেই পুরনো বাস ডিপোর দিকে খুব দ্রুতগতিতে তুফানের মতো এগিয়ে চলছিল। পুলিশের ডজন ডজন গাড়ি আর নিরাপত্তা বাহিনী সেই কনভয়কে ঘিরে রেখেছিল, যারা যে কোনো ধরনের বড় ও খৌফনাক পরিস্থিতির মোকাবিলা করার জন্য পুরোপুরি সতর্ক ও তৈরি ছিল। নীলা নিজের গাড়ির পেছনের সিটে বসেছিল আর তার চোখ এক বিপজ্জনক সংকল্পের সাথে পুরোপুরি জ্বলছিল, যা যে কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে ভস্ম করে দিতে পারত। তার হাতে কাবেরীর পাঠানো সেই সমস্ত পোক্ত প্রমাণ ও নথিপত্র মজুদ ছিল, যা অভিজিতের কালো সাম্রাজ্যকে চিরকালের জন্য শিকড় থেকে উপড়ে ফেলার জন্য পুরোপুরি যথেষ্ট ছিল। সে প্রতি মুহূর্তের খবর পাচ্ছিল যে ডিপোতে অভিজিৎ কাবেরীর সাথে কি কি জঘন্য কাজ করেছে, আর এতে তার রক্ত রাগে বুড়িভাবে টকবক করছিল। সে নিজের ব্যক্তিগত সচিবের দিকে তাকালো আর খুব কড়া এবং আদেশসূচক স্বরে বলল যে ডিপোর চারদিকে পুলিশের ভারী ঘেরাও করে দেওয়া হোক আর কাউকে বাইরে যেতে দেওয়া না হয়। সেই অভিজিৎ নামের নিষ্ঠুর জানোয়ারটি যেন একটুও টের না পায় যে তার মৃত্যু আর তার ধ্বংস তার দরজায় এসে দাঁড়িয়েছে। আমি আজ তাকে দেখাবো যে যখন ন্যায়ের হাতুড়ি ক্ষমতার পুরো শক্তির সাথে পড়ে, তখন বড় বড় অহংকারী আর দুর্নীতিগ্রস্ত মাফিয়াদের দম্ভ কিভাবে চুরমার হয়ে যায়। কনভয়ের গাড়িগুলো শহরের সীমানা পার করে বাস ডিপোর বাইরের এলাকায় প্রবেশ করেছিল, যেখান থেকে ডিপোর প্রধান ইমারত পরিষ্কার দেখা যাচ্ছিল। আকাশ পুরোপুরি কালো মেঘে ঢাকা ছিল আর বিদ্যুৎ খুব জোরে চমকাচ্ছিল, যেন প্রকৃতিও এই বড় ও ঐতিহাসিক সংঘাতকে স্বাগত জানানোর জন্য পুরোপুরি তৈরি। এটি সেই সময় ছিল যখন 10 বছর পুরনো এক মস্ত বড় ঋণ সুদসহ ফেরত দেওয়ার সময় এসে গিয়েছিল, আর কেউ এর থেকে বাঁচতে পারত না। ডিপোর বাইরে পুলিশের ভ্যানের ভারী দরজা কাবেরীর জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছিল, আর তাকে ভেতরে বসার জন্য খুব বুড়িভাবে ধাক্কা দেওয়া হচ্ছিল। বৃষ্টির কিছু ঠান্ডা ফোঁটা কাবেরীর মুখে পড়তে শুরু করেছিল, যা তার তপ্ত মনকে কিছুটা স্বস্তি প্রদান করছিল। সে শেষবারের মতো ঘুরে সেই ডিপোর ঘড়িটি দেখল, যেখানে সে নিজের জীবনের সবচেয়ে সুন্দর বছরগুলো খুব নিষ্ঠার সাথে কাটিয়েছিল। সে নিজের ভাগ্যের মোকাবিলা করতে তৈরি ছিল। হঠাৎ ডিপোর বাইরের এলাকা থেকে বেশ কিছু সাইরেন বাজার খুব দ্রুত ও ভয়ানক আওয়াজ হাওয়াকে চিরে সবার কানে পৌঁছাতে লাগল, যা অনবরত কাছে আসছিল। সেই আওয়াজগুলো কোনো সাধারণ পুলিশের গাড়ির ছিল না, বরং সেটি কোনো খুব বড় ও গুরুত্বপূর্ণ ভিআইপি কনভয়ের বিশেষ ও খুব তীব্র আওয়াজ ছিল, যা হৃদয়ে আতঙ্ক তৈরি করছিল। দুর্নীতিগ্রস্ত পুলিশ ইন্সপেক্টর আর তার সঙ্গীরা অবাক হয়ে রাস্তার দিকে তাকাল, যেখান থেকে লাল ও নীল বাতির এক বিশাল ও খফনাক তুফান
তাদের দিকে এগিয়ে আসছিল। নিজের কেবিনে বসা অভিজিৎ, যে এতক্ষণ নিজের চুরুটের মজা নিচ্ছিল, সেও সেই তীব্র ও বুক কাঁপানো আওয়াজ শুনতে পেল, আর তার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। সে জানলা দিয়ে বাইরে উঁকি দেওয়ার চেষ্টা করল, কিন্তু বৃষ্টির তীব্র ঝাপটার কারণে তার কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। কিন্তু তার কোনো অনেক বড় বিপদের আভাস অবশ্যই হয়ে গিয়েছিল। তার সেই সমস্ত অহংকার আর সেই মিথ্যে দম্ভ এক মুহূর্তেই কোনো অজানা ভয়ের কারণে খুব বুড়িভাবে কাঁপতে আর নড়তে শুরু করেছিল। ডিপোর প্রধান গেট ভেঙে পুলিশের ডজন ডজন ভারী গাড়ি একসাথে ডিপোর বিশাল চত্বরে খুব জোরে ব্রেক কষতে কষতে এক লাইনে এসে দাঁড়িয়ে গেল। সেই গাড়িগুলোতে রাজ্য সরকার আর দুর্নীতি দমন ব্যুরোর বড় বড় প্রতীক চিহ্ন লাগানো ছিল, যা দেখে অভিজিতের সমস্ত দুর্নীতিগ্রস্ত সঙ্গীদের পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল। গাড়ির দরজা খুলল, আর এক খুব শক্তিশালী ও প্রভাবশালী মহিলা নিজের পা ডিপোর মাটিতে রাখলেন, যিনি এখন এক বিশাল তুফানের জন্ম দিতে চলেছিলেন। নীলা যেমনই নিজের চমৎকার সরকারি গাড়ি থেকে বাইরে পা রাখলেন, ডিপোর পুরো পরিবেশ এক মুহূর্তেই একদম নিস্তব্ধ ও অত্যন্ত উত্তেজনাময় হয়ে গিয়েছিল। বৃষ্টির বড় বড় ফোঁটা তার ছাতার ওপর পড়ছিল, কিন্তু তার চোখে যে ভয়ানক আগুন জ্বলছিল তা দেখে সেখানে উপস্থিত প্রতিটি মানুষ বুড়িভাবে কাঁপতে শুরু করেছিল। সে নিজের তীক্ষ্ণ ও ধারালো নজর দিয়ে ডিপোর সেই পুরনো চত্বরের খুব খুঁটিনাটিভাবে পরিদর্শন করল, যেখানে আজ থেকে 10 বছর আগে তার সারল্য আর তার স্বপ্নগুলোকে খুব নির্মমভাবে পিষে দেওয়ার এক নীচ চেষ্টা করা হয়েছিল। ভারী পুলিশ বাহিনী আর দুর্নীতি দমন ব্যুরোর ক্ষুরধার অফিসাররা তৎক্ষণাৎ তৎপর হয়ে পুরো বাস ডিপোকে চারদিক থেকে পুরোপুরি ঘিরে ফেলেছিল। কাউকে ভেতরে আসা বা বাইরে যাওয়ার একদমই অনুমতি ছিল না, আর প্রতিটি নিকাশপথে পুরোপুরি অস্ত্রে সজ্জিত কমান্ডো মোতায়েন করে দেওয়া হয়েছিল। এটি কোনো সাধারণ পরিদর্শন ছিল না, বরং রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ও নির্ভীক ক্যাবিনেট মন্ত্রীর এক খুব গোপন ও বিপজ্জনক হানা ছিল, যার টের কোনো স্থানীয় দুর্নীতিগ্রস্ত আধিকারিক আগে থেকে একদমই পায়নি। অভিজিৎ নিজের আলিশান ও শীততাপ নিয়ন্ত্রিত অফিস থেকে বাইরে দৌড়ে এলো, কারণ বাইরের এই ভারী শোরগোল আর সাইরেনের তীব্র আওয়াজ তাকে বুড়িভাবে ভয় পাইয়ে দিয়েছিল। যেমনই সে ডিপোর প্রধান গেটে সেই লম্বা ও চমৎকার ভিআইপি কনভয়কে দেখল, অমনিকার পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল, আর সে ঘামে ভিজে গেল। সে তৎক্ষণাৎ নিজের মুখে এক খুব মিথ্যে ও চাটুকারি তার হাসি সাজিয়ে নিল, আর নিজের কাঁপতে থাকা হাতে নিজের জামাকাপড় ঠিক করতে করতে সেই ক্ষমতাধর মন্ত্রী স্বাগত জানানোর জন্য খুব দ্রুত সামনের দিকে দৌড়ে গেল। দুর্নীতিগ্রস্ত পুলিশ ইন্সপেক্টর, যে কাবেরীকে জেলের ভ্যানে ধাক্কা দিতেই যাচ্ছিল, সেও এই ভারী ও খফনাক ভিআইপি কনভয় দেখে নিজের জায়গায় বরফের মতো জমে গেল। তার হাত থেকে কাবেরীর বাহু ছুটে গেল, আর সে খুব ঘাবড়ানির সাথে পিছিয়ে গিয়ে মন্ত্রী নীলার কড়া ও দাপটে মুখের দিকে পলক না ফেলে অনবরত তাকিয়ে রইল। কাবেরীও ধীরে নিজের মাথা ওপরে তুলল, আর সেই তীব্র আলোর মাঝে দাঁড়িয়ে থাকা সেই মহান মহিলাকে দেখল, যিনি তার পাঠানো গোপন অভিযোগের ওপর এত তাড়াতাড়ি আর এত বড় পদক্ষেপ নেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিজিৎ হাঁপাতে হাঁপাতে নীলার খুব কাছে পৌঁছে গেল, আর সে খুব বেশি ঝুঁকে ও 2 হাত জোড় করে সেই শক্তিশালী ক্যাবিনেট মন্ত্রীর অত্যন্ত মিথ্যে ও লোক দেখানো অভিবাদন জানাল। তার একদমই মনে ছিল না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই প্রভাবশালী ও ক্ষমতাধর মহিলা সেই একই গরিব ও অসহায় মেয়ে, যাকে সে এই ডিপোতেই 10 বছর আগে খুব বুড়িভাবে অপমান করেছিল। সে নিজের চাটুকারিতা ভরা ও মিষ্টি গলায় বলল যে, মাননীয়া মন্ত্রী মহোদয়া, আপনার এই হঠাৎ আগমনে আমাদের এই ছোট ডিপোর পুরো সম্মান ও গৌরব অনেক বেশি বেড়ে গেছে। নীলা অভিজিতের সেই মিথ্যে ও চাটুকারিতা ভরা কথার কোনো জবাব দিল না, বরং তার সেই তীব্র ও ভেদনকারী নজর সরাসরি পুলিশের সেই ভ্যানটির কাছে গিয়ে স্থির হল। সে সেখানে দেখল যে মহান ও নিঃস্বার্থ মহিলা তাকে এক নতুন জীবন আর এক সোনালী ভবিষ্যৎ দিয়েছিলেন, সে আজ সেই ডিপোতেই এক খুব বড় ও বিপজ্জনক অপরাধীর মতো লোহার ভারী হাতকড়ায় বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। এই বেদনাদায়ক ও ভয়ানক দৃশ্য দেখে নীলার বুকে এক খুব তীব্র ও অসহ্য যন্ত্রণার ভয়ানক তুফান খুব জোরে উঠতে শুরু করেছিল। নীলা নিজের রাগের ওপর খুব কড়া ও শক্তভাবে নিয়ন্ত্রণ রাখল, কারণ সে জানত যে এটি আবেগে ভেসে যাওয়ার সময় একদমই নয়, বরং কড়া ও নির্ভীক বিচার করার সময়। সে নিজের তীব্র ও শক্ত আওয়াজে অভিজিতের কাছে জানতে চাইল যে এই ডিপোতে এইসব কী তামাশা চলছে, আর এই মহিলাকে এইভাবে প্রকাশ্যে এত ভারী হাতকড়া কেন পরানো হয়েছে। তার আওয়াজে এতটাই কড়াকড়ি আর এতটাই ভয়ঙ্কর গাম্ভীর্য ছিল যে অভিজিতের সাথে সাথে সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত দুর্নীতিগ্রস্ত পুলিশকর্মীরাও এক মুহূর্তের জন্য বুড়িভাবে কেঁপে উঠেছিল। অভিজিৎ নিজের মিথ্যে ও ধূর্ত হাসি বজায় রেখে খুব আত্মবিশ্বাসের সাথে এক মন গড়া ও মিথ্যে গল্প শোনাতে শুরু করল, যাতে সে মন্ত্রীকে পুরোপুরি বিভ্রান্ত করতে পারে। সে বলল যে, ম্যাডাম, এই মহিলা এই ডিপোর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ও লোভী কর্মচারী, যে অনেক বছর ধরে মানুষের থেকে ঘুষ নিচ্ছিল আর সরকারি কোষাগারের ভারী ক্ষতি করছিল। আজ আমরা একে হাতে নাতে লক্ষ লক্ষ টাকার এক মস্ত বড় কালো ব্যাগের সাথে গ্রেফতার করেছি,
আর এখন আমরা একে জেলে পাঠানোর পুরো ও পাকাপোক্ত প্রস্তুতি নিচ্ছি। অভিজিতের এই নীচ ও ডাহা মিথ্যে শুনে নীলার রক্ত বুড়িভাবে টকবক করতে শুরু করেছিল, কিন্তু সে নিজের মুখের ভাব একদমই বদলাতে দিল না, আর খুব শান্ত দাঁড়িয়ে রইল। সে অভিজিতের চোখে সরাসরি ও অনবরত তাকিয়ে খুব ঠান্ডা কিন্তু অত্যন্ত বিপজ্জনক ভঙ্গিতে বলল যে, তোমার এই মিথ্যে ও ভিত্তিহীন কথায় আমার একদমই তিলমাত্র বিশ্বাস নেই। তুমি একজন খুব মহান ও সৎ আধিকারিকের ওপর এত কুৎসিত ও জঘন্য অভিযোগ লাগিয়ে নিজের কালো ও ভয়ানক অপরাধগুলোকে লুকানোর এক খুব ব্যর্থ চেষ্টা করছ। অভিজিৎ এই কড়া ও সরাসরি জবাব শুনে ভেতরে ভেতরে বুড়িভাবে কেঁপে গেল, কারণ সে একজন ক্যাবিনেট মন্ত্রীর থেকে এই ধরনের তীক্ষ্ণ ও পাল্টা আক্রমণাত্মক মনোভাবের একদমই আশা করেনি। সে কিছুটা তোতলাতে তোতলাতে বলল যে, কিন্তু ম্যাডাম, আমাদের কাছে এই মহিলার বিরুদ্ধে সমস্ত পোক্ত প্রমাণ ও সাক্ষী মজুদ আছে, যা এটি পুরোপুরি প্রমাণ করে যে এই সুপারভাইজার একজন অনেক বড় অপরাধী। আপনি দয়া করে আমাদের এই আইনি কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না, কারণ এটি বাস বোর্ডের এক খুব কড়া ও সরাসরি আদেশ, যা আমরা পালন করছি। নীলা তৎক্ষণাৎ নিজের সবচেয়ে খাস ও বিশ্বস্ত কমান্ডোকে এক খুব দ্রুত ও স্পষ্ট ইশারা করল যে যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য সবসময় পুরোপুরি তৈরি ও সতর্ক থাকত। সেই মজবুত কমান্ডো এক মুহূর্তও দেরি না করে এগিয়ে গিয়ে সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ ইন্সপেক্টরকে খুব জোরে ধাক্কা দিল, আর কাবেরীর হাতে বাঁধা সেই ভারী হাতকড়া তৎক্ষণাৎ খুলে দিল। হাতকড়া খুলতেই কাবেরী এক খুব অদ্ভুত ও গভীর স্বস্তি অনুভব করল, আর সে কৃতজ্ঞতা ভরা ও শান্ত নজরে সেই মহান মন্ত্রী নীলার দিকে তাকালো, যে বিচার করছিল। অভিজিৎ নিজের চোখের সামনে এইসব হতে দেখে পুরোপুরি পাগল ও দিশেহারা হয়ে গিয়েছিল, কারণ তার সাজানো সেই সমস্ত ভয়ানক ষড়যন্ত্র এখন খুব দ্রুত তার সামনেই বিফল হচ্ছিল। সে নিজের আওয়াজকে আরও কিছুটা চড়িয়ে মন্ত্রীর উদ্দেশ্যে বলল যে আপনি নিজের রাজনৈতিক পদের ভারী অপব্যবহার করছেন, আর হাতে নাতে ধরা পড়া অপরাধীকে এইভাবে প্রকাশ্যে আজাদ করছেন। এটি আইনের এক অনেক বড় ও সরাসরি লঙ্ঘন, আর আমি এর অভিযোগ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বাস মন্ত্রণালয়ের সমস্ত বরিষ্ঠ ও বড় আধিকারিকদের কাছে করব। নীলা অভিজিতের এই ফাঁপা ও দমহীন হুমকিতে খুব জোরে আর অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে হেসে উঠল, যাতে পুরো ডিপো চত্বরে এক খুব ভয়ানক ও খৌফনাক নিস্তব্ধতা পুরোপুরি ছেয়ে গেল। সে নিজের ফাইল থেকে সেই চিঠি আর সেই সমস্ত গোপন নথিপত্র বের করল, যা কাবেরী তাকে পাঠিয়েছিল, আর সেগুলো অভিজিতের মুখের ঠিক সামনে নাড়াতে নাড়াতে খুব তীব্র ও কড়া আওয়াজে বলল, তুমি এই পুরো ব্যবস্থাকে নিজের জমিদারি মনে করে নিয়েছ, কিন্তু এখন তোমার সমস্ত কালো ও জঘন্য কীর্তির পাকাপোক্ত ও চূড়ান্ত হিসাব করার সঠিক সময় এসে গেছে। অভিজিৎ যেমনই নিজের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যন্ত গোপন নথিপত্রগুলো মন্ত্রীর হাতে দেখল, অমনি তার মুখের সমস্ত রং উড়ে গেল, আর সে কোনো সাদা ও প্রাণহীন ভূতের মতো ফ্যাকাশে হয়ে গেল। সে এখন এটি পুরোপুরি ও পরিষ্কার বুঝতে পেরেছিল যে তার সেই সবচেয়ে বড় ও মহামূল্যবান চুরি ধরা পড়ে গেছে, আর এখন তার বাঁচার কোনোভাবেই আর একটুও সম্ভাবনা নেই। তার পায়ে এখন দাঁড়িয়ে থাকারও একদম শক্তি অবশিষ্ট ছিল না, আর সে বুড়িভাবে থরথর করে কাঁপতে কাঁপতে নিজের জায়গাতেই টালমাটাল হতে শুরু করেছিল। নীলা নিজের দুর্নীতি দমন ব্যুরোর বিশেষ টিমের প্রধান ও বরিষ্ঠ আধিকারিককে নিজের কাছে ডাকল, আর তাকে খুব কড়া শব্দে অবিলম্বে এবং শক্ত আইনি ব্যবস্থা শুরু করার একটি অনেক বড় আদেশ দিল। সে বলল যে এই অভিজিৎ নামের আধিকারিকের পুরো অফিসকে এই মুহূর্তেই সিল করে দেওয়া হোক, আর এর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তির খুব নিবিড় ও নিরপেক্ষ তদন্ত তৎক্ষণাৎ শুরু করে দেওয়া হোক। এর সাথে যুক্ত এই সমস্ত দুর্নীতিগ্রস্ত পুলিশকর্মীদেরও অবিলম্বে গ্রেফতার করা হোক, কারণ এরা নিজেদের উর্দির অপমান করে এক অনেক বড় অপরাধ করেছে। মন্ত্রীর এই সরাসরি আর স্পষ্ট আদেশ পাওয়া মাত্রই সমস্ত সৎ ও ক্ষুরধার আধিকারিকরা খুব দ্রুত তৎপর হয়ে উঠল, আর তারা অভিজিতের সমস্ত সহযোগীদের চার দিক থেকে পুরোপুরি ঘিরে ফেলল। সেই দুর্নীতিগ্রস্ত পুলিশকর্মীদের অস্ত্র তৎক্ষণাৎ কেড়ে নেওয়া হলো, আর তাদের কোনো দেরি না করে পুলিশের সেই ভ্যানেই খুব শক্তভাবে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো, যা তারা কাবেরীর জন্য নিয়ে এসেছিল। এটি সময়ের এক খুব অদ্ভুত আর ন্যায়সঙ্গত পরিবর্তন ছিল, যা ডিপোতে উপস্থিত প্রতিটি সত্যবাদী আর ভালো মানুষের হৃদয়ে এক নতুন আশা পুরোপুরি জাগিয়ে দিয়েছিল। অভিজিৎ এখন পুরোপুরি বেবাস আর লাচার হয়ে গিয়েছিল, আর সে কোনো পাগল মানুষের মতো চারদিকে তাকাতে তাকাতে নিজের বাঁচার কোনো ছোট পথ খোঁজার খুব এক ব্যর্থ চেষ্টা করছিল।
সে কখনো মন্ত্রীর সামনে হাত জোড় করে অনুনয় বিনয় করত, তো কখনো নিজের সেই উঁচু আর মজবুত প্রতিপত্তির দোহাই দিয়ে নিজেকে এই ভয়ানক সাঁড়াশি আক্রমণ থেকে বের করে আনার প্রতিটি সম্ভব আর সব রকমের চেষ্টা করতে থাকত। কিন্তু নীলার হৃদয় কোনো পাথরের চেয়েও বেশি কঠোর হয়ে গিয়েছিল, আর সে অভিজিতের কোনো মিথ্যে ও ধূর্ত কথা শোনার জন্য একদমই তৈরি ছিল না। নীলা অভিজিতের দিকে এক পা এগিয়ে গেল আর নিজের চোখে এক খুব ভয়ানক ও জ্বলন্ত ঘৃণার সাথে তার দিকে তাকিয়ে অত্যন্ত কঠোর ও ঠান্ডা স্বরে তাকে একটি প্রশ্ন করল। সে বলল, তোমার কি আজও এটা মনে হয় যে তুমি তোমার ক্ষমতা আর তোমার এই নোংরা টাকার জোরে যে কোনো গরিব আর অসহায় মানুষের পুরো জীবনকে খুব সহজেই ধ্বংস করে দিতে পারো? তুমি 10 বছর আগেও এই ডিপোতে নিজের ক্ষমতার খুব জঘন্য দম্ভ দেখিয়েছিলে, কিন্তু আজ তোমার সেই সমস্ত মিথ্যে অহংকার ধুলোই মিশতে চলেছে। অভিজিৎ নীলার এই রহস্যময় আর অদ্ভুত কথা একদমই বুঝতে পারল না, কারণ তার এখনও সেই পুরনো আর ভয়ানক রাতের সেই ঘটনা পুরোপুরি বা স্পষ্টভাবে মনে পড়ছিল না। সে কাঁদতে কাঁদতে আর খুব অনুনয় করে বলল যে, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমার থেকে খুব বড় আর ভারী ভুল হয়ে গেছে, কিন্তু আমার এটা একদম মনে পড়ছে না যে আমি আপনার কি ক্ষতি করেছি। দয়া করে আমাকে এবার একটি শেষ সুযোগ দিন। আমি আপনার প্রতিটি শর্ত আর প্রতিটি আদেশ মানার জন্য পুরোপুরি তৈরি আর একমত। নীলা একটি খুব গভীর আর দীর্ঘশ্বাস নিল আর নিজের সেই পুরনো স্মৃতির ভয়ঙ্কর তুফানকে নিজের হৃদয়ে শান্ত করে খুব কড়া ও জোরালো গলায় অভিজিৎকে একটি কথা বলল। সে বলল যে, তোমাদের মতো দুর্নীতিগ্রস্ত আর নিষ্ঠুর লোকেরা নিজেদের দ্বারা করা সেই অগণিত আর জঘন্য পাপগুলোকে খুব সহজেই আর তাড়াতাড়ি ভুলে যাও, কিন্তু তোমাদের দেওয়া গভীর ক্ষত কখনো শুকোয় না। তুমি সবসময় এই সুযোগ নিয়েছ যে দুর্বল আর গরিব লোকেরা কখনো পাল্টা ঘুরে তোমার আর তোমার এই অন্ধ ক্ষমতার বিরোধিতা বা মোকাবিলা একদমই করতে পারবে না। ইতিমধ্যে ডিপোতে উপস্থিত সমস্ত যাত্রী আর সাধারণ কর্মচারীরা এই পুরো ও ঐতিহাসিক ঘটনাক্রমকে খুব বেশি অবাক হয়ে আর অসীম খুশির সাথে নিজের জায়গায় দাঁড়িয়ে পলক না ফেলে অনবরত দেখছিল। তারা সবাই সেই নিষ্ঠুর অভিজিতের এই ভয়ানক আর কালো শাসন থেকে খুব বেশি তিতিবিরক্ত হয়ে গিয়েছিল, আর আজ তাকে এইভাবে প্রকাশ্যে অপদস্থ হতে দেখে তাদের হৃদয়ে এক অনেক বড় ও অদ্ভুত শান্তি মিলছিল। এটি ন্যায়ের এক খুব বড় ও ঐতিহাসিক জয় ছিল, যা তারা সবাই নিজের চোখে খুব পরিষ্কার আর স্পষ্টভাবে লাইভ হতে দেখছিল। কাবেরী, যে এতক্ষণ খুব নিস্তব্ধভাবে এই সব দেখছিল, সে এখন ধীরে ধীরে নিজের কদম এগিয়ে নিয়ে সেই শক্তিশালী ও মহান মন্ত্রী নীলার একদম কাছে এসে খুব শান্তিতে নাড়িয়ে গেল। সে নিজের হাত জোড় করে আর খুব নম্রতার সাথে নীলার দিকে তাকিয়ে বলল যে, ম্যাডাম, আমি আপনার খুব বেশি কৃতজ্ঞ যে আপনি আমার সেই ছোট অভিযোগের ওপর এত তাড়াতাড়ি আর এত বড় পদক্ষেপ নিয়েছেন। আপনি আজ এক নির্দোষ আর সাধারণ মহিলার জীবনকে পুরোপুরি ধ্বংস হওয়ার থেকে আর সমাজে চিরকালের জন্য বদনাম হওয়ার থেকে বাঁচিয়ে নিয়েছেন। নীলা কাবেরীর দিকে ঘুরে তাকাল, আর তার মুখে এখন সেই সমস্ত কঠোরতা পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল, আর তার জায়গা এক খুব গভীর ও সত্যিকারের শ্রদ্ধা পুরোপুরি নিয়ে নিয়েছিল। তার চোখে জল টলমল করতে লাগল, যা তার আত্মার সেই গভীর ও পবিত্র টানকে ফুটিয়ে তুলছিল, যা সে এই মহান ও নিঃস্বার্থ সুপারভাইজারের সাথে গত 10 বছর ধরে অনবরত আর সবসময় অনুভব করছিল। সে একজন মন্ত্রীর হিসাবে নয়, বরং সেই মাসুম মেয়ের মতো কাবেরীকে দেখছিল, যাকে কখনো খুব বড় আর গভীর আশ্রয় মিলেছিল। নীলা নিজের নিরাপত্তাকর্মীদের অভিজিৎকে সেখান থেকে দূরে নিয়ে যাওয়ার এক খুব শক্ত আর সরাসরি আদেশ দিল, যাতে সে সেই মহান মহিলার সাথে খুব শান্তি আর সম্মানের সাথে কিছুক্ষণ কথা বলতে পারে। অভিজিৎকে তার নিজের ডিপো থেকেই কলার ধরে আর খুব বুড়িভাবে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হলো, যা তার পুরো জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি ভয়ানক তথা লজ্জাজনক প্রকাশ্য অপমান আর ভয়ঙ্কর হার ছিল। এখন ডিপোর সেই প্রধান অংশে কেবল মন্ত্রী নীলা আর সেই সাধারণ কিন্তু অত্যন্ত মহান সুপারভাইজার কাবেরী একে অপরের মুখোমুখি একদম শান্তিতে দাঁড়িয়েছিল। বাইরে বৃষ্টি এখন পুরোপুরি থেমে গিয়েছিল, আর কালো মেঘের মাঝখান থেকে সূর্যের এক খুব সোনালি আর উজ্জ্বল কিরণ ডিপোর সেই পুরনো মেঝের ওপর নিজের খুব সুন্দর ও তীব্র আলো ছড়িয়ে দিচ্ছিল। এই আলো এই কথার এক খুব স্পষ্ট ও সুন্দর প্রতীক ছিল যে অভিজিতের সেই কালো আর খৌফনাক অন্ধকার এখন চিরকালের জন্য শেষ হয়ে গেছে, আর ন্যায়ের এক নতুন সকাল শুরু হয়েছে। নীলা নিজের 2 হাত দিয়ে কাবেরীর সেই কাঁপতে থাকা হাতগুলোকে খুব ভালোবাসা আর অপার সম্মানের সাথে পুরোপুরি শক্ত করে ধরে নিয়েছিল। এই পুরো পদক্ষেপ রাজ্যের প্রশাসনিক কাঠামোতে এক অনেক বড় ও ঐতিহাসিক ভূকম্পন এনে দিয়েছিল,
কারণ একজন এত বড় আর ক্ষমতাধর বাস ডিপো ডিরেক্টরকে হাতে নাতে আর এইভাবে প্রকাশ্য গ্রেফতার করা কোনো সামান্য ব্যাপার ছিল না। দুর্নীতি দমন ব্যুরোর বিশেষ টিম অভিজিতের অফিস থেকে এমন অনেক গুরুত্বপূর্ণ ও গোপন নথিপত্র উদ্ধার করে নিয়েছিল, যা বাস বিভাগের আরও অনেক বড় আর দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের রাতের ঘুম পুরোপুরি উড়িয়ে দেওয়ার মতো ছিল। এটি কেবল একজন অভিজিতের হার ছিল না, বরং পুরো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার উপর করা এক খুব ভয়ানক আর সবচেয়ে বেশি জোরালো আঘাত ছিল। অভিজিতের সমস্ত গুন্ডা আর তার সেই দুর্নীতিগ্রস্ত পুলিশরা, যারা সবসময় ডিপোতে নিজেদের খফ আর নিজেদের খফনাক দাপট বজায় রাখত, তারা সবাই এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য ইঁদুরের মতো এদিক ওদিক পালানোর চেষ্টা করছিল। কিন্তু নীলা আগেই ডিপোর প্রতিটি কোণে নিজের সবচেয়ে সেরা আর ক্ষুরধার কমান্ডো মোতায়েন করে রেখেছিল, যারা সেই সমস্ত অপরাধীদের খুব সহজেই আর কোনো বড় পরিশ্রম ছাড়াই তৎক্ষণাৎ ধরে ফেলেছিল। ডিপোর প্রতিটি ইঞ্চি এখন পুরোপুরি নিরাপদ ছিল, আর সেখানকার পরিবেশ এখন অনেক বেশি শান্ত আর স্বস্তিদায়ক অনুভব হচ্ছিল। নীলা কাবেরীর চোখের দিকে তাকালো, যে এখনও এই ব্যাপারে পুরোপুরি অজ্ঞাত ছিল যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই দেশের সবচেয়ে বড় ও ক্ষমতাধর মহিলা আসলে তার অতীতের এক খুব গুরুত্বপূর্ণ ও গভীর অংশ। সে শুধু মন্ত্রীকে একজন খুব সৎ আর ভগবানের রূপ হিসেবে দেখছিল, যিনি আজ তার হারিয়ে যাওয়া ইজ্জত আর তার দীর্ঘ ক্যারিয়ারকে অভিজিতের সেই খফনাক ও জঘন্য জাল থেকে খুব নিরাপদ উপায়ে বের করে এনেছিলেন। এটি সেই অদ্ভুত সময় ছিল যখন নিয়তি নিজের সমস্ত রহস্য আর নিজের সমস্ত গোপন কথা খোলার জন্য পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল। ডিপোর সেই পুরনো ইমারতের দেওয়ালগুলো আজকেও একইভাবে শক্তভাবে দাঁড়িয়েছিল, যেমন 10 বছর আগে ছিল, কিন্তু আজ সেই দেওয়ালগুলোর মাঝে ন্যায় আর সত্যের এক খুব নতুন ও মজবুত গল্প লেখা হচ্ছিল। অভিজিতের দম্ভ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আর তার সমস্ত দুর্নীতিগ্রস্ত সাম্রাজ্য এক মুহূর্তেই তাসের ঘরের মতো খুব বুড়িভাবে ভেঙে পড়েছিল, যার এখন কোনো নাম নিশানা বা অস্তিত্ব বাকি থাকার কথা ছিল না। নীলা জানত যে আসল আর সবচেয়ে বড় ফয়সালা তো আগামী সময়ে এক বিশাল ও ঐতিহাসিক আদালতের ভেতরে হতে চলেছে। এই পুরো দৃশ্য কোনো খুব চমৎকার আর শানদার সিনেমার এক মহিমান্বিত আর সবচেয়ে বেশি নাটকীয় অংশের মতো লাগছিল, যেখানে মন্দের শেষ খুব ভয়ানক আর ন্যায়সঙ্গত উপায়ে সবার সামনে করা হচ্ছে। নীলার এই দ্রুত আর এত বড় পদক্ষেপ পুরো দেশের প্রতিটি গরিব আর মজলুম মানুষের জন্য এক অনেক বড় আর শানদার প্রেরণা হতে চলেছিল, যারা সবসময় দুর্নীতিগ্রস্ত আর নিষ্ঠুর আধিকারিকদের ভারী জুলুমের শিকার হতো। এখন সবকিছু পরিষ্কার আর স্পষ্ট হয়ে গিয়েছিল, আর অপেক্ষা ছিল পরের সকালের, যখন সত্যের এক নতুন সূর্য নিজের পুরো শক্তির সাথে উদিত হবে। পরের দিন রাজধানীর সবচেয়ে বড় আর মহিমান্বিত বাস সদর দপ্তরের এক বিশাল হলে এক খুব গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক শুনানির আয়োজন করা হয়েছিল। এই হলের উঁচু দেওয়াল আর শানদার ছাদ ক্ষমতা আর ন্যায়ের সেই কঠোর রূপকে ফুটিয়ে তুলছিল, যার মুখোমুখি আজ একজন খুব দুর্নীতিগ্রস্ত আর নিষ্ঠুর আধিকারিককে হতেছিল। পুরো হল বরিষ্ঠ আধিকারিক, মিডিয়ার সাংবাদিক আর বাস বিভাগের অনেক সাধারণ কর্মচারীতে ঠাসা ছিল, যারা এই বড় ফয়সালাকে নিজের চোখে দেখার জন্য খুব বেশি উৎসুক আর পুরোপুরি বেতাব ছিল। অভিজিৎকে ভারী নিরাপত্তার মাঝে পুলিশের এক বিশেষ ভ্যান থেকে বের করে এই বিশাল আর মহিমান্বিত হলে খুব কড়াকড়ির সাথে আনা হয়েছিল। যদিও কাল তাকে খুব বুড়িভাবে অপমান করা হয়েছিল, কিন্তু আজও তার মুখে সেই পুরনো আর মিথ্যে অহংকার পরিষ্কার দেখা যাচ্ছিল। তার এখনও নিজের সেই উঁচু আর মজবুত রাজনৈতিক যোগাযোগের ওপর অনেক বেশি আর অন্ধ বিশ্বাস ছিল, যে তারা তাকে এই ভয়ানক আর বিপজ্জনক পরিস্থিতি থেকে খুব সহজেই বের করে নেবে। সে নিজের মিথ্যে শান দেখানোর অনবরত চেষ্টা করছিল। হলের একদম মাঝখানে এক অনেক বড় আর শানদার কাঠগড়া বানানো হয়েছিল, যেখানে অভিজিৎকে এনে দাঁড় করিয়ে দেওয়া হলো, আর তার চারদিকে কড়া পাহারা বসিয়ে দেওয়া হলো। সে নিজের উকিলের দিকে খুব দম্ভ ভরা নজরে তাকালো আর তাকে ইশারা করল যে সে যেন এই পুরো মিথ্যে আর মনগড়া গল্পকে আদালতের সামনে খুব মজবুতভাবে পেশ করে। অভিজিৎ এখনও এই ভুল ধারণা আর গভীর ভ্রমের মধ্যে পুরোপুরি বাস করছিল, যে সে নিজের কালো টাকা আর নিজের অন্ধ ক্ষমতার জোরে এই ন্যায় ব্যবস্থাকে সহজেই কিনে নেবে। ততক্ষণে হলের প্রধান ও বিশাল দরজাগুলো খুব ভারী আওয়াজের সাথে খুলে গেল, আর সেখানে পুরোপুরি নিস্তব্ধতা ছেয়ে গেল, কারণ রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ও নির্ভীক ক্যাবিনেট মন্ত্রী নীলা ভেতরে নিজের কদম রেখেছিলেন। তার চলনে এক অসীম আর নির্ভীক আত্মবিশ্বাস ছিল, যা যে কোনো বড় আর দুর্নীতিগ্রস্ত অপরাধীর হৃদয়ে ভয়ানক আতঙ্ক তৈরি করার জন্য পুরোপুরি যথেষ্ট ছিল। তার পেছনে দুর্নীতি দমন ব্যুরোর বেশ কিছু শীর্ষ আর খুব ক্ষুরধার আধিকারিকরাও নিজেদের ফাইল আর গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে পুরোপুরি প্রস্তুত আর অত্যন্ত সতর্ক হয়ে চলছিলেন।
নীলা সরাসরি মঞ্চের দিকে নিজের মজবুত কদম বাড়ালেন আর প্রধান বিচারপতির চেয়ারের একদম কাছে রাখা একটি বিশেষ ও সম্মানজনক চেয়ারে খুব মর্যাদার সাথে বসে পড়লেন। সে নিজের তীব্র ও ভেদনকারী নজর দিয়ে পুরো হলের খুব খুঁটিনাটিভাবে পরিদর্শন করল আর তারপর নিজের নজর সরাসরি সেই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অভিজিতের ওপর পুরোপুরি স্থির করে দিল। অভিজিৎ সেই তীব্র ও প্রভাবশালী নজরের মোকাবিলা একদমই করতে পারছিল না, আর সে ঘাবড়ে গিয়ে নিজের মাথা সামান্য নিচে ঝুঁকিয়ে নিল, কারণ তার সমস্ত অহংকার এখন ভেঙে পড়ছিল। শুনানি শুরু করে অভিজিতের দামি ও প্রভাবশালী উকিল নিজের সওয়াল জবাব পেশ করতে শুরু করল, আর সে অভিজিৎকে একজন খুব মহান ও নির্দোষ আধিকারিক প্রমাণ করার পুরো এক ব্যর্থ চেষ্টা করল। সে বলল যে মন্ত্রী মহোদয়া নিজের রাজনৈতিক ক্ষমতার খুব ভুল ব্যবহার করে আমার মক্কেলকে একটি মিথ্যে আর মনগড়া মামলায় পুরোপুরি ফাঁসিয়েছেন। সে ডিপো সুপারভাইজার কাবেরীর ওপরও বেশ কিছু আর খুব নোংরা তথা ভিত্তিহীন অভিযোগ লাগাল, যাতে অভিজিতের সেই সমস্ত কালো ও জঘন্য কীর্তিকে খুব সহজে আড়াল করা যায়। উকিলের এই সমস্ত মিথ্যে ও বাজে কথা শুনে নীলার মুখে এক খুব ঠান্ডা ও ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল, যা কোনো বড় তুফান আসার পরিষ্কার ও সরাসরি সংকেত দিচ্ছিল। সে নিজের হাত দিয়ে একটি ছোট ইশারা করল, আর দুর্নীতি দমন ব্যুরোর প্রধান আধিকারিক এগিয়ে গিয়ে অভিজিতের বিরুদ্ধে সেই সমস্ত পোক্ত ও গুরুত্বপূর্ণ প্রমাণ সরাসরি বিচারকের সামনে খুব মজবুতভাবে পেশ করে দিলেন। এগুলো সেই গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল যা কাবেরী নিজের প্রাণের তোয়াক্কা না করে সেই খামের ভেতরে ভরে সরাসরি নীলাকে পাঠিয়েছিল। যেমনই সেই সমস্ত পোক্ত ও অকাট্য প্রমাণগুলোকে পুরো হলে লাগানো একটি বিশাল স্ক্রিনের উপর সবার সামনে স্পষ্টভাবে প্রদর্শন করা হলো, অমনি অভিজিতের উকিলের মুখ পুরোপুরি বন্ধ হয়ে গেল। সেই নথিপত্রগুলোতে অভিজিতের সমস্ত কালো খতিয়ান, বিদেশি ব্যাংকগুলোতে জমা করা কোটি কোটি টাকা আর সেই ডিপোর মহামূল্যবান জমির বেআইনি সওদার পুরো এবং একদম সঠিক বিবরণ নথিবদ্ধ ছিল। হলের ভেতরে বসা সমস্ত মানুষ এসব দেখে খুব বেশি অবাক আর পুরোপুরি দং হয়ে গিয়েছিল, কারণ দুর্নীতির এই স্তরটি খুব ভয়ানক ছিল। অভিজিৎ এখন বুড়িভাবে ঘামতে শুরু করেছিল, আর সে নিজের কাঠকড়ায় খাঁচায় বন্দি একটি খুব অসহায় ও ভীত জানোয়ারের মতো বুড়িভাবে ছটফট করতে আর বুড়িভাবে কাঁপতে শুরু করেছিল। তার সেই সমস্ত মিথ্যে দম্ভ আর তার সেই সমস্ত অন্ধ শক্তি সেই পোক্ত ও মজবুত প্রমাণগুলোর ভারী ওজনের নিচে এক মুহূর্তেই পুরোপুরি চাপা পড়ে খুব বুড়িভাবে চুরমার হয়ে গিয়েছিল। সে এখন এটি পুরোপুরি আর পরিষ্কার বুঝতে পেরেছিল যে আজ তাকে এই ভয়ঙ্কর ও খোফনাক সাঁড়াশি আক্রমণ থেকে কেউ বাঁচাতে পারবে না। নীলা নিজের চেয়ার থেকে ধীরে দাঁড়াল, আর সে পুরো হলে উপস্থিত প্রতিটি মানুষের দিকে তাকিয়ে খুব কড়া ও জোরালো গলায় নিজের একটি খুব ঐতিহাসিক ও শক্তিশালী ভাষণ শুরু করে দিল। সে বলল যে আজ আমরা এখানে কেবল একজন দুর্নীতিগ্রস্ত ও বেইমান আধিকারিকের কালো কীর্তির ওপর ফয়সালা করার জন্য একদমই জড়ো হইনি, বরং আমরা সেই পচা ও নিষ্ঠুর ব্যবস্থাকে চিরকালের জন্য শেষ করতে এসেছি। এই ব্যবস্থা যা সবসময় গরিব আর অসহায় মানুষদের খুব নির্মমভাবে শোষণ আর তাদের ভয়ানক অপমান করে। সে কাঠগড়ায় কাঁপতে থাকা অভিজিতের দিকে নিজের আঙুল তুলে অত্যন্ত কঠোর ও ঠান্ডা স্বরে বলল যে এই মানুষটি নিজের পুরো জীবনে কেবল নিজের ক্ষমতার দম্ভ আর বেইমানিরই ভয়ানক কারবার করেছে। এ নিজের স্বার্থ আর লোভের জন্য না জানি কত নির্দোষ ও গরিব মানুষের জীবন আর তাদের সোনালী স্বপ্নগুলোকে নিজের ভারী জুতোর তলায় খুব নির্মমভাবে আর কোনো দয়া ছাড়া পিষেছে। এর প্রতিটি কালো ও জঘন্য কাজ এর সেই পচা আর অসুস্থ মানসিকতার একটি খুব স্পষ্ট ও খোফনাক প্রমাণ। নীলা নিজের ফাইল থেকে একটি পুরনো আর দুমড়ানো ট্যাক্সি ভাড়ার রসিদ বের করল, যা সে গত 10 বছর ধরে নিজের কাছে একটি খুব অমূল্য ও পবিত্র সম্পদ হিসাবে খুব সুরক্ষিতভাবে আগলে রেখেছিল। সে সেই রসিদটিকে হাওয়ায় ওপরে তুলে অভিজিৎকে খুব তীক্ষ্ণ ও সরাসরি প্রশ্ন করল, তোমার কি মনে আছে যে 10 বছর আগে তুমি এই শহরের সেই পুরনো বাস ডিপোতেই এক গরিব ও লাচার মেয়ের প্রকাশ্যে অপমান করেছিলে? তোমার কি সেই রাতের নিজের সেই নিষ্ঠুরতা আর সেই ভয়ানক ঘৃণার কথা সামান্যও মনে আছে? অভিজিৎ সেই পুরনো ও দুমড়ানো রসিদের দিকে খুব অবাক হয়ে আর অদ্ভুত এক ঘাবড়ানির সাথে তাকাল, কিন্তু তার এখনও সেই ভয়ানক রাতের সেই ঘটনা পুরোপুরি বা পরিষ্কার মনে পড়ছিল না। সে নিজের কাঁপতে থাকা ও দুর্বল গলায় তোতলাতে তোতলাতে বলল যে আমি একজন অনেক বড় আধিকারিক, আর আমি প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে দেখা করি, তাই আমার এই ধরনের কোনো সামান্য ও ফালতু ঘটনা একদমই মনে নেই। আপনি দয়া করে আমার সাথে এই ধরনের ধাঁধা দেওয়া বন্ধ করুন আর আমাকে আমার এই ধ্বংসের আসল কারণ বলুন।
নীলার চোখে আরও একবার সেই পুরনো যন্ত্রণা আর সেই জ্বলন্ত ভয়ানক আগুন পুরোপুরি ফিরে এসেছিল, যা তাকে এত বছর ধরে অনবরত এগিয়ে যেতে আর এই অবস্থানে পৌঁছাতে প্রেরণা দিয়েছিল। সে খুব স্পষ্ট ও জোরালো গলায় বলল যে, সেই গরিব ও অসহায় মেয়েটি অন্য কেউ নয়, বরং আমি নিজেই ছিলাম, যাকে তুমি নিজের ভারী জুতো দিয়ে হোঁচট মেরে আর খুব বুড়িভাবে অপমান করে ডিপো থেকে বের করে দিয়েছিলে। তুমি সেই রাতে আমার সমস্ত সোনালী স্বপ্নকে চিরকালের জন্য পিষে দেওয়ার এক নীচ চেষ্টা করেছিলে। নীলার এই ভয়ানক ও বুক কাঁপানো রহস্য উন্মোচন শুনে পুরো বিশাল হলে এক খুব গভীর ও খৌফনাক নিস্তব্ধতা পুরোপুরি ছেয়ে গেল, আর প্রত্যেকে পলক না ফেলে সেই ক্ষমতাধর মন্ত্রীকে অবাক হয়ে দেখতে লাগল। অভিজিৎকে তো যেন কোনো খুব বিষধর ও খৌফনাক সাপ বুড়িভাবে দংশন করেছে, আর তার চোখের সামনে সেই 10 বছর পুরনো কালো ও ভয়ানক রাতের সেই পুরো দৃশ্য কোনো সিনেমার মতো ঘুরতে লাগল। তার সেই রোগা পাতলা কাঁদতে থাকা মেয়েটির কথা মনে পড়ে গেল, যাকে সে খুব নির্দয়ভাবে আর প্রকাশ্যে ধাক্কা মেরেছিল। অভিজিতের পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল, আর সে কাঠগড়ার কাঠটিকে খুব শক্ত করে ধরে কোনোভাবে নিজেকে সেখানে পড়ে যাওয়া থেকে আটকানোর এক খুব ব্যর্থ ও দুর্বল চেষ্টা করতে লাগল। সে এখন এটি বুঝতে পেরেছিল যে মেয়েটিকে সে কখনো নিজের পায়ের ধুলো ভেবে খুব বুড়িভাবে তুচ্ছ করেছিল, আজ সেই মেয়েটি রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ও মহান মন্ত্রী হয়ে তার বিচার করছে। এটি নিয়তির এমন এক ভয়ঙ্কর ও জোরালো চর ছিল, যার প্রতিধ্বনি তার পুরো অস্তিত্বকে খুব বুড়িভাবে নাড়িয়ে দিচ্ছিল। নীলা নিজের কথা এগিয়ে নিয়ে খুব কড়া ও আধিকারিক ভঙ্গিতে বলল যে, তুমি সেই রাতে আমাকে এটি বলেছিলে যে আমার মতো গরিব মানুষদের স্বপ্ন দেখার কোনো অধিকার একদমই থাকে না। তুমি নিজের সেই মিথ্যে শান আর অন্ধ ক্ষমতার নেশায় চূর হয়ে আমাকে একজন ভিখারিনী বলেছিলে, আর আমাকে চিরকালের জন্য বরবাদ করার সেই ফাঁপা ও জঘন্য হুমকিও দিয়েছিলে। কিন্তু আজ তুমি দেখো যে তোমার সেই সমস্ত বিষাক্ত ও তেতো শব্দগুলোই আমার সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি মজবুত শক্তি হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। অভিজিতের চোখ দিয়ে এখন ভয় আর গভীর অনুশোচনার নোংরা জল অনবরত বইতে শুরু করেছিল, কারণ সে নিজের সেই ভয়ানক ও প্রাণঘাতী ভুলের কথা পুরোপুরি টের পেয়ে গিয়েছিল, যা আজ তাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। সে কাঠগড়ার ভেতরেই নিজের হাঁটুর ওপর খুব বুড়িভাবে নিচে পড়ে গেল, আর নিজের 2 হাত জোর করে খুব অসহায়ভাবে ও নির্লজ্জের মতো সেই ক্ষমতাধর মন্ত্রীর সামনে অনুনয় বিনয় করতে আর কাঁদতে লাগল। সে বলল যে, আমাকে আমার সেই নীচ কাজের জন্য পুরোপুরি ক্ষমা করে দিন। আমি আসলে খুব অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু নীলার হৃদয় অভিজিতের এই মিথ্যে ও মায়া কান্না দেখে একটু ওগল্য না, কারণ সে জানত যে এই মানুষটি কোনো ধরনের দয়া বা কোনো ধরনের ক্ষমার একদমই যোগ্য নয়। সে বিচারকের দিকে ঘুরে খুব সম্মানের সাথে বলল যে, আমি মাননীয় আদালতের কাছে এই বিনীত অনুরোধ করছি যে এই দুর্নীতিগ্রস্ত আর অত্যন্ত নিষ্ঠুর অপরাধীকে আইনের সবচেয়ে শক্ত ও সবচেয়ে ভয়ানক সাজা তৎক্ষণাৎ দেওয়া হোক। একে এমন এক কড়া শিক্ষা দেওয়া উচিত যা পুরো দেশের জন্য এক অনেক বড় দৃষ্টান্ত হয়ে থাকে। বিচারক সমস্ত পোক্ত প্রমাণ আর সেই বিস্তারিত তথা গুরুত্বপূর্ণ রিপোর্ট খুব গভীরভাবে আর পুরোপুরি অধ্যয়ন করার পর নিজের সেই ঐতিহাসিক ও চূড়ান্ত ফয়সালা শোনানোর জন্য নিজের ভারী হাতুড়ি টেবিলের ওপর জোরে মারলেন। তিনি অভিজিৎকে দুর্নীতি, পদের চরম অপব্যবহার আর বিভিন্ন ধরনের গুরুতর জালিয়াতির মামলায় পুরোপুরি দোষী আর অনেক বড় অপরাধী সাব্যস্ত করে তাকে কোনো শর্ত ছাড়াই অবিলম্বে বরখাস্ত করার সরাসরি আদেশ দিলেন। তাকে বেশ কয়েক বছরের কঠোর ও ভয়ানক কারাবাসের এক খুব শক্ত সাজাও সেই মুহূর্তেই তৎক্ষণাৎ শুনিয়ে দেওয়া হল। বিচারকের এই চূড়ান্ত ও ঐতিহাসিক ফয়সালা শোনা মাত্রই হলে বসা সমস্ত সৎ মানুষ আর সেখানে উপস্থিত মিডিয়ার সাংবাদিকরা খুব জোরে হাততালি দেওয়া শুরু করে দিল, যাতে পুরো হলের পরিবেশ খুশিতে পুরোপুরি গমগম করে উঠল। অভিজিৎকে পুলিশের কমান্ডোরা কাঠগড়া থেকে বাইরে বের করল, আর তাকে কোনো অনেক বড় ও বিপজ্জনক জানোয়ারের মতো টেনে হিঁচড়ে আর বুড়িভাবে ধাক্কা মারতে মারতে বাইরে নিয়ে যেতে লাগল, যেখানে তার অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছিল। তার সমস্ত অহংকার, তার সেই সমস্ত দাপট আর তার সেই সমস্ত সম্পদ আর চিরকালের জন্য ধুলোয় মিশে গিয়েছিল। অভিজিৎ যখন হলের প্রধান দরজা দিয়ে বাইরে ধাক্কা দেওয়া হচ্ছিল, তখন সে শেষবারের মতো নিজের ছলছল ও হতাশ চোখে ঘুরে সেই মঞ্চের দিকে তাকাল, যেখানে নীলা এক খুব মহান ও শক্তিশালী দেবীর মতো দাঁড়িয়েছিল।
সে এখন এটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে কোনো গরিব ও দুর্বল মানুষকে কখনো ছোট করে দেখা উচিত নয়, কারণ সময়ের চাকা সবসময় ঘোরে আর সবার হিসাব হয়। এটি তার জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি খফনা ঘাট ছিল, যা সে কখনো নিজের জীবনে ভুলতে পারবে না। নীলা এক খুব গভীর ও ঠান্ডা শ্বাস নিল আর নিজের বুকে লুকিয়ে রাখা সেই 10 বছর পুরনো ভারী বোঝা চিরকালের জন্য নিজের মন থেকে পুরোপুরি বের করে এক অদ্ভুত শান্তি অনুভব করল। সে আজ না কেবল নিজের সেই পুরনো ও ভয়ানক অপমানের খুব সঠিক বদলা নিয়েছিল, বরং সে সেই পুরো পচা আর দুর্নীতিগ্রস্ত বাস সিস্টেমকেও পুরোপুরি পরিষ্কার করার এক অনেক বড় কাজ করেছিল। সে জানত যে আজ তার এই মহান জয়ের ফলে হাজার হাজার নির্দোষ মানুষও পুরো ন্যায় বিচার পেয়েছে। হলের ভেতরের সেই ভারী ও ঐতিহাসিক পদক্ষেপ এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, আর সমস্ত মানুষ ধীরে ধীরে নিজের জায়গা থেকে উঠে খুব সম্মানের সাথে নীলার দিকে তাকাতে তাকাতে সেখান থেকে বাইরে বের হচ্ছিল। নীলা নিজের সমস্ত নথিপত্র আর সেই পুরনো তথা অমূল্য ট্যাক্সি রসিদটি আবার নিজের সেই খাস ও সুরক্ষিত ফাইলে খুব গুছিয়ে রেখে দিল, যা আজ তার সবচেয়ে বড় ও ঐতিহাসিক শক্তির কাজ করেছিল। এখন তার সামনে আরও একটি খুব গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি আবেগপূর্ণ কাজ পুরোপুরি বাকি রয়ে গিয়েছিল। তাকে এখন সেই পুরনো বাস ডিপোতেই ফিরে যেতে হতো, যেখানে সেই মহান ও নিঃস্বার্থ মহিলা এখনও তার অপেক্ষা করছিল, যিনি তাকে 10 বছর আগে সেই একটি ভাড়া দিয়ে একদম নতুন আর এক খুব সোনালী জীবন দিয়েছিলেন। নীলা জানত যে অভিজিৎকে সাজা দেওয়ানোই তার এই দীর্ঘ ও ভয়ানক লড়াইয়ের শেষ বা চূড়ান্ত লক্ষ্য একদমই ছিল না, বরং আসল ন্যায় তো এখন সেই মহান ও নেক মহিলাকে তার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়া। তার চোখ এখন কাবেরীর সাথে পুনরায় দেখা হওয়ার সেই সত্যিকারের খুশি আর গভীর আশায় পুরোপুরি জ্বলজ্বল করছিল। রাজধানীর সেই বিশাল ও ঐতিহাসিক আদালত কক্ষ থেকে বাইরে বেরোয়ার পর নীলার মন খুব বেশি শান্ত আর স্বস্তিতে ভরে গিয়েছিল, কারণ সে নিজের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সংকল্প পুরোপুরি পূরণ করে নিয়েছিল। আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছিল, আর সূর্যের তীব্র সোনালী কিরণ এক নতুন ও শানদার ভবিষ্যতের খুব সুন্দর ও মহিমান্বিত ছবি তৈরি করছিল। নীলা নিজের সরকারি গাড়িতে বসল আর নিজের ড্রাইভারকে সেই পুরনো বাস ডিপোর দিকে ফিরে চলার এক খুব স্পষ্ট ও সরাসরি নির্দেশ দিল। ডিপোর পরিবেশ আজ আগের চেয়ে অনেক বেশি বদলে গিয়েছিল, কারণ অভিজিতের সেই খফনাক ও কালো শাসনের চিরকালের জন্য অবসান হয়েছিল। ডিপোর সমস্ত কর্মচারী আর সাধারণ যাত্রী খুব খুশি ও গভীর স্বস্তির সাথে একে অপরকে এই ঐতিহাসিক জয়ের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছিল। প্রত্যেকের মুখে এক খুব সত্যিকারের ও নির্ভীক হাসি পরিষ্কার দেখা যাচ্ছিল, যা বছরের পর বছর অভিজিতের ভারী ভয় আর তার নিষ্ঠুর অত্যাচারের নিচে বুড়িভাবে চাপা পড়েছিল। আজ ন্যায়ের শানদার সকাল হয়েছিল। বাস ডিপোর সুপারভাইজার কাবেরী নিজের সেই ছোট পুরনো অফিসের বাইরে খুব শান্তি আর অসীম স্বস্তির সাথে দাঁড়িয়ে অনবরত আকাশের দিকে তাকিয়েছিল। সে এখনো পর্যন্ত এটি পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না যে অভিজিতের মতো এত বড় ও খফনাক মাফিয়া এত তাড়াতাড়ি আর এত সহজে আইনের মজবুত সাঁড়াশি আক্রমণে পুরোপুরি ফেসে যাবে। তার এটি মনে হচ্ছিল যে ভগবান নিজে একজন শক্তিশালী মন্ত্রীর রূপ ধারণ করে তার সেই নিঃস্বার্থ ও দীর্ঘ সংগ্রামের খুব সুন্দর ও মহিমান্বিত পুরস্কার দিয়েছেন। তখনই ডিপোর প্রধান গেটে মন্ত্রী নীলার সরকারি গাড়ি এসে খুব শান আর মর্যাদার সাথে থামল, যা দেখে পুরো ভিড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। সমস্ত মানুষ খুব সম্মান আর শ্রদ্ধার সাথে সেই মহান মন্ত্রীকে দেখার জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল, যিনি কাল রাতে এই ডিপোতে ন্যায়ের এক অনেক বড় ও ঐতিহাসিক দৃষ্টান্ত কায়েম করেছিলেন। নীলা নিজের গাড়ির দরজা খুলল আর খুব ধীর গতিতে বাইরে বের হতে হতে ডিপোর সেই পুরনো চত্বরকে আবার দেখল। নীলা নিজের নিরাপত্তা কর্মীদের সেখানেই গাড়ির কাছে থামারে খুব স্পষ্ট ইশারা করল, কারণ সে এই ঐতিহাসিক ও পবিত্র সাক্ষাতের মাঝে কোনো ধরনের কোনো দূরত্ব চাচ্ছিল না। সে খুব সাধারণ কদমে চলতে চলতে সেই বিশাল ভিড় চিরে সরাসরি সেই জায়গার দিকে এগোতে লাগল, যেখানে কাবেরী খুব শান্তি আর অসীম শ্রদ্ধার সাথে দাঁড়িয়েছিল। নীলার চোখে এক অদ্ভুত আর্দ্রতা আর অনেক গভীর সম্মান পরিষ্কার দেখা যাচ্ছিল, যা তার হৃদয়ের সত্যিকারের অনুভূতি ছিল। কাবেরী যেমনই সেই মহান ও ক্ষমতাধর মন্ত্রীকে নিজের দিকে খুব দ্রুত গতিতে আসতে দেখল, সে ঘাবড়ে গিয়ে নিজের হাত জোর করে দাঁড়িয়ে গেল আর নিজের মাথা নিচু করে নিল।
তার মনে হল যে মন্ত্রী মহোদয়া তার কাছে কালকের সেই অনেক বড় আর ভয়ানক ঘটনার ব্যাপারে কোনো আধিকারিক বা আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ করার জন্য আবার এই পুরনো ডিপোতে এসেছেন। কিন্তু যেমনই নীলা কাবেরীর একদম কাছে এসে থামল, সে এমন কিছু অদ্ভুত কাজ করল যার কল্পনা সেখানে উপস্থিত কোনো মানুষ কখনো করেনি। পুরো ভিড় আর নিজের নিরাপত্তা কর্মীদের উপস্থিতির একদমই তোয়াক্কা না করে ক্যাবিনেট মন্ত্রী নীলা ধীরে নিচে ঝুঁকল, আর সে কাবেরীর 2 পা খুব শ্রদ্ধা আর গভীর সম্মানের সাথে স্পর্শ করল। ডিপোতে উপস্থিত সমস্ত মানুষ এ খুব অদ্ভুত আর অবিশ্বাস্য দৃশ্য দেখে পুরোপুরি দঙ্গ হয়ে গেল, আর চারদিকে এ খুব গভীর তথা খফনাক নিস্তব্ধতা একদম থেকে ছেয়ে গেল। কেউ এটি বুঝতে পারছিল না যে এত বড় আর ক্ষমতাধর মন্ত্রী একজন সাধারণ সুপারভাইজারের পায়ে কেন পড়ে গেল। কাবেরী খুব বেশি ঘাবড়ানি আর ভয়ের সাথে তৎক্ষণাৎ নীলাকে নিজের হাত দিয়ে তুলল আর তাকে পেছনের দিকে সরিয়ে দিয়ে অত্যন্ত কাঁপতে থাকা গলায় বলল, ম্যাডাম, আপনি এটি কি করছেন? আপনি আমাদের এই রাজ্যের সবচেয়ে বড় আর ক্ষমতাধর মন্ত্রী, আর আমি কেবল একজন খুব ছোট সাধারণ কর্মচারী। তাই আপনার এইভাবে আমার পায়ে পড়া আমাকে খুব বেশি লজ্জিত করছে। দয়া করে আপনি এই ধরনের কোনো কাজ করবেন না, যা আমার পদ আর আপনার মহান মর্যাদার একদম বিরুদ্ধে যায়। নীলা নিজের চোখে আসা সেই খুশি আর কৃতজ্ঞতার জল একদমই আটকাল না, আর খুব মধুর তথা আবেগপূর্ণ স্বরে কাবেরীর চোখের দিকে সরাসরি তাকিয়ে এক ঐতিহাসিক কথা বলল। সে বলল যে আমি আজ এখানে কোনো রাজ্যের কোনো বড় মন্ত্রী হয়ে একদমই আসিনি, বরং আমি সেই 10 বছর পুরনো গরিব আর অসহায় মেয়েটি হয়ে এসেছি, যে এই ডিপোতে খুব হাউমাউ করে কাঁদছিল। আপনি আমাকে সেই রাতে এক নতুন জীবন আর এক খুব শানদার সোনালী ভবিষ্যৎ দিয়েছিলেন। কাবেরীর পুরো শরীর এক মুহূর্তেই খুব বুড়িভাবে অসাড় হয়ে গেল, আর তার চোখ অবাক হয়ে পুরোপুরি ফেটে গেল যখন সে নীলার কথার আসল আর গভীর মানে ভালোভাবে বুঝতে পারল। তার মাথা খুব দ্রুত গতিতে পেছনের দিকে গেল, আর তার সেই কালো খৌফনাক রাতের কথা মনে পড়ে গেল, যেখানে অভিজিৎ একজন বেচারি পরীক্ষা দিতে আসা মেয়েকে প্রকাশ্যে খুব বুড়িভাবে অপমান করেছিল। সে নিজের কাঁপতে থাকা হাত নীলার মুখে রাখল আর হাউমাউ করে কাঁপতে লাগল। নীলা কাবেরীর সেই কাঁপতে থাকা ও ঠান্ডা হাতগুলোকে খুব শক্ত করে ধরল, আর খুব উঁচু গলায় পুরো ডিপোতে উপস্থিত লোকেদের নিজের সেই যন্ত্রণাদায়ক আর প্রেরণাদায়ক গল্প শোনাতে শুরু করে দিল। সে বলল যে ইনি সেই মহান মহিলা যিনি নিজের হাড় ভাঙা খাটুনি আর পরিশ্রমের টাকায় আমাকে সেই রাতে ট্যাক্সির সেই খুব দামি ভাড়া মিটিয়ে দিয়েছিলেন। যদি আজ আমি এই উঁচু অবস্থানে পৌঁছাতে পেরেছি, তবে এটি কেবল আর কেবল আমার এই মহান জীবনদাত্রীরই এক অনেক বড় আর সত্যিকারের মহিমা। ভিড়ে উপস্থিত সমস্ত মানুষ নীলার এই আবেগপূর্ণ আর সত্যিকারের গল্প শুনে খুব বেশি অবাক হয়ে গেল, আর অনেক মানুষের চোখ দিয়ে খুশি আর খুব গভীর সম্মানের সত্যিকারের জল দ্রুত বইতে শুরু করেছিল। আজ তারা এটি পুরোপুরি বুঝতে পেরেছিল যে নেকি আর সততার বীজ কখনো বরবাদ বা নষ্ট হয় না, বরং তা একদিন অনেক বড় আর মজবুত গাছ হয়ে ছায়া দেয়। কাবেরীর সেই ছোট আর নেক পদক্ষেপ আজ এই পুরো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে শেষ করার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। কাবেরী নিজের চোখ থেকে জল মুছে নীলাকে খুব কষে আর ভালোবেসে নিজের বুকে জড়িয়ে ধরল, আর তার এমন অনুভব হল যেন সে দুনিয়ার সমস্ত খুশি আর সম্পদ একসাথে পুরোপুরি পেয়ে গেছে। সে খুব বুঝে আসা গলায় বলল যে আমার সবসময় এই পুরো আর পোক্ত বিশ্বাস ছিল যে তুমি একদিন অনেক বড় আর মহান মানুষ হয়ে এই পুরো সমাজের নাম উজ্জ্বল করবে। তুমি আজ আমার সেই ছোট বিশ্বাসকে খুব শানদার উপায়ে সবচেয়ে বড় সত্যিতে বদলে দিয়েছ। নীলা নিজের ফাইল থেকে একটি খুব গুরুত্বপূর্ণ সরকারি আদেশনামা বের করল, আর তা পুরো ডিপোতে উপস্থিত সমস্ত মানুষের সামনে খুব উঁচু আর স্পষ্ট গলায় গর্বের সাথে পড়তে শুরু করে দিল। সে বলল যে অভিজিৎ নিজের কালো প্রভাব ব্যবহার করে কাবেরী ম্যাডামের পদোন্নতিকে 10 বছর ধরে খুব বুড়িভাবে আটকে রেখেছিল, আর তাকে অনেকগুলো মিথ্যে মামলায় সব সময় হয়রান করেছিল। আজ আমি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে সেই সমস্ত মিথ্যে অভিযোগকে চিরকালের জন্য পুরোপুরি রদ করছি। সে আগে ঘোষণা করে বলল যে কাবেরীজির অসাধারণ সততা, তার মজবুত সাহস আর তার দীর্ঘ নিষ্কলঙ্ক কেরিয়ার দেখে তাকে বাস বিভাগের সবচেয়ে উঁচু ও সম্মানিত পদে তৎক্ষণাৎ পদোন্নতি দেওয়া হচ্ছে। তাকে এই পুরো অঞ্চলের নতুন ও প্রধান অধিকর্তা নিযুক্ত করা হচ্ছে, যাতে তিনি অভিজিতের দ্বারা ছড়ানো সেই সমস্ত নোংরামি আর দুর্নীতি পুরোপুরি পরিষ্কার করতে পারেন। এটি শুধু একটি সরকারি আদেশ নয়, বরং এটি সেই মহান ন্যায়ের সবচেয়ে বড় জয় যা আজ এই ডিপোতে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে। এই অনেক বড় আর ঐতিহাসিক ঘোষণা শোনা মাত্রই পুরো ডিপোতে উপস্থিত মানুষরা খুব জোরে হাততালি দিতে আর জোরে জোরে খুশির স্লোগান দিতে শুরু করে দিল, যাতে পুরো আকাশ গমগম করে উঠল।
কাবেরী, যে কাল পর্যন্ত একজন খুব সাধারণ আর লাঞ্ছিত সুপারভাইজার ছিল, আজ নিজের কঠোর লড়াই আর অটুট সততার কারণে সেই পুরো অঞ্চলের সবচেয়ে বড় আর ক্ষমতাধর আধিকারিক হয়ে গিয়েছিল। সে নিজের 2 হাত জোর করে সেই পুরো ভিড় আর সবার উপরে নিজের সেই সাহসী আর মহান মেয়ে নীলাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানালো। অন্যদিকে অভিজিৎকে জেলের সবচেয়ে গভীর আর সবচেয়ে বেশি অন্ধকার কালকুঠুরিতে পুরোপুরি বন্দী করে দেওয়া হয়েছিল, যেখানে তাকে নিজের জীবনের বাকি থাকা সমস্ত ভয়ানক বছর খুব অসহায়ভাবে কাটাতে হতো। তার সেই সমস্ত সম্পদ, তার সেই সমস্ত খফ আর সেই সমস্ত ভারী দাপট আজ এক মুহূর্তে পুরোপুরি হাওয়ায় উড়ে গায়েব হয়ে গিয়েছিল, আর এখন কোনো মানুষ তার সাথে ছিল না। সে নিজের কালকুঠুরির মজবুত লোহার গড়ার ধরে খুব বুড়িভাবে হাউমাউ করে কাঁদছিল আর অনুশোচনা করছিল। অভিজিতের এখন প্রতিটি পার হওয়া মুহূর্তের সাথে এটি খুব ভালোভাবে মনে পড়ছিল যে সে নিজের দম্ভে কতগুলো নির্দোষ মানুষের মাসুম স্বপ্নকে নিজের ভারী জুতো দিয়ে পিষেছিল। সে আজ এই তেতো সত্যি পুরোপুরি বুঝতে পেরেছিল যে কর্মের হিসাব সব সময় এই দুনিয়াতেই পুরোপুরি চোকানো হয়, আর যখন ন্যায়ের হাতুড়ি পড়ে তখন কোনো শক্তি বাঁচাতে পারে না। তার নিজেরই রচনা করা জঘন্য ষড়যন্ত্রগুলো অবশেষে তার নিজেরই গলার এক খুব মজবুত আর বিপজ্জনক ফাঁস হয়ে গিয়েছিল। এই পুরো ঐতিহাসিক ঘটনাক্রম পুরো রাজ্যের দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে এক খুব নতুন ও মজবুত বিপ্লবের পুরোপুরি জন্ম দিয়েছিল, যার ফলে প্রতিটি সাধারণ মানুষের মনে এক নতুন বিশ্বাস জেগেছিল। নীলা আর কাবেরীর এই অদ্ভুত ও মহান গল্প ঘরে ঘরে খুব প্রেরণা আর ভারী সম্মানের সাথে প্রতিধ্বনিত হতে লাগল, আর প্রত্যেকে সেই নিঃস্বার্থ ও মহান মহিলার অনেক বেশি আর সত্যিকারের প্রশংসা করছিল। এটি প্রমাণিত হয়ে গিয়েছিল যে একটি ছোট ভালো কাজ পুরো সমাজকে বদলে দিতে পারে। দ্বীপতে এখন সবকিছু খুব শান্তি আর শৃঙ্খলার সাথে পুরোপুরি নিজের সঠিক আর পুরনো স্বরূপে ফিরে এসেছিল, কিন্তু এখন সেখানে কাজ করা প্রতিটি মানুষের মনোবল অনেক বেশি উঁচু ছিল। কাবেরী নিজের নতুন আর সবচেয়ে বড় পদ সামলানোর পর তৎক্ষণাৎ বেশ কিছু বড় আর ঐতিহাসিক পরিবর্তন করল, যার ফলে পুরো বাস সিস্টেমে এক খুব চমৎকার আর ইতিবাচক শক্তি পুরোপুরি ফিরে এসেছিল। সে এখন হাজারো অন্য মেয়ে আর মহিলাদের জন্য এক অনেক বড় আর সত্যিকারের প্রেরণা হয়ে উঠেছিল। নীলাকে এখন ফিরে নিজের রাজধানীতে আর নিজের সেই বড় তথা শানদার অফিসে ফিরতে হতো, যেখানে তাকে পুরো রাজ্যের মঙ্গলের জন্য আরও অনেক শক্ত তথা বড় ফয়সালা নিতে হতো। সে নিজের গাড়িতে বসার আগে শেষবারের মতো নিজের সেই মহান ও দয়ালু জীবনদাত্রীর দিকে তাকাল, আর নিজের মনে এক খুব গভীর আর সব সময় থেকে যাওয়া সম্মান অনুভব করল। কাবেরীও খুব গর্ব আর মমতা ভরা নজরে নিজের সেই সাহসী ও ক্ষমতাধর মেয়েকে চলে যেতে ভালোবেসে দেখল। গাড়ি নিজের তেজ গতিতে ধুলো উড়িয়ে দীপর সেই পুরনো আর বিশাল চত্বর থেকে বাইরে বেরিয়ে গেল, কিন্তু তার নিজের পেছনে এক খুব মহান ও ঐতিহাসিক গল্প চিরকালের জন্য রেখে গেল। এই গল্প এই কথার এক খুব পোক্ত আর জ্যান্ত প্রমাণ ছিল যে সততার রাস্তা যতই বেশি কঠিন আর ভয়ানক কেন না হোক, কিন্তু শেষে জয় সবসময় তারই হয়। মন্দের প্রাসাদ যতই বেশি উঁচু হোক, কিন্তু একদিন তা পুরোপুরি ধুলোয় নিশ্চয়ই মেশে। কিছু মাস পর সেই পুরনো ডিপোর পুরোপুরি ভোল বদলে গেল, আর তাকে পুরো রাজ্যের সবচেয়ে সেরা আর সবচেয়ে বেশি নিরাপদ বাস ডিপো ঘোষণা করে দেওয়া হলো, যেখানে এখন কোনো খুশ ছিল না। কাবেরীর মহান আর মজবুত নেতৃত্বে এখন প্রতিটি গরিব যাত্রী আর প্রতিটি অসহায় মানুষ পুরো ইজ্জত আর পুরো সম্মান পেতে লাগল, যার ফলে লোকেদের সিস্টেমের ওপর ভরসা ফিরে এসেছিল। অভিজিতের সেই সমস্ত পুরনো আর দুর্নীতিগ্রস্ত নিয়ম এখন চিরকালের জন্য পুরোপুরি শেষ করে আস্থা করে ফেলে দেওয়া হয়েছিল। নীলা যখনই নিজের কোনো বড় সফরে বেরোত, তখন সে সবসময় সেই ডিপোতে একবার নিশ্চয়ই থামত, আর নিজের সেই মহান জীবনদাত্রীর সাথে পুরো সম্মানের সাথে দেখা করে ওনার আশীর্বাদ নিশ্চয় নিত। তাদের এই পবিত্র সম্পর্ক এখন এক রক্তের সম্পর্কের চেয়েও বেশি মজবুত আর অনেক বেশি গভীর হয়ে গিয়েছিল, যা কোনো স্বার্থ বা কোনো রাজনৈতিক ফায়দা থেকে পুরোপুরি অনেক ঊর্ধ্বে ছিল। সে সেই 10 বছর পুরনো কালো আর খোফনাক রাতকে এখন নিজের সবচেয়ে বড় জয় হিসেবে খুব গর্বের সাথে দেখত। সময়ের সাথে সাথে অভিজিতের সেই খোফনাক নাম আর তার সেই সমস্ত কালো কীর্তি লোকেদের স্মৃতি থেকে পুরোপুরি মুছে গেল। যেমন হাওয়ায় ওড়া কোনো নোংরা ধুলো চিরকালের জন্য গায়েব হয়ে যায়, কিন্তু নীলা আর কাবেরীর সেই মহান গল্প আজও লোকেদের হৃদয়ে এক অমর আর খুব পবিত্র গাথার মতো চিরকালের জন্য পুরোপুরি জ্যান্ত আর সুরক্ষিত আছে, যা আগত প্রজন্মকে ন্যায়ের পাঠ পড়ায়। এটি এই শানদার ও ঐতিহাসিক গল্পের সবচেয়ে সুন্দর ও মহিমান্বিত চূড়ান্ত সত্য,
এই পুরো যাত্রা আমাদের এটি শিখিয়েছে যে যখন কোনো মানুষ নিজের পুরো সততা আর নিজের সত্যিকারের নিষ্ঠার সাথে কোনো বড় কাজ করার সংকল্প করে নেয়, তখন কোনো শক্তি তাকে কখনো আটকাতে পারে না। চাই মুশকিল যতই বেশি বড় বা ভয়ানক কেন না হোক, কিন্তু একজন সত্যিকারের মানুষের সংকল্প পাহাড়কেও খুব সহজেই চিরে নিজের রাস্তা নিজে বানিয়ে নেয়, যেমনটা মন্ত্রী নীলা করে দেখালো। আমাদের কখনো কোনো দুর্বল বা অসহায় মানুষকে দুর্বল ভেবে তাকে কষ্ট দেওয়া বা কাঁদানো একদমই উচিত নয়। জীবনের এই অনেক বড় আর খোলা রঙ্গমঞ্চে প্রতিটি মানুষকে নিজের করা ভালো আর মন্দ কর্মের পুরো হিসেব একদিন না একদিন এই দুনিয়াতে থেকেই পুরোপুরি চুকিয়ে দিতেই হয়। যে মানুষ অন্যের কান্নার কারণ হয়, সে একদিন নিজে রক্তের অশ্রু ঝরায়, আর যে অন্যকে আশ্রয় দেয়, সে একদিন অনেক বড় আর মহান মানুষ হয়, সবার হৃদয় রাজ করে। এটি ন্যায়ের এমন এক অব্যর্থ আর চূড়ান্ত প্রক্রিয়া, যা কোনো বৈষম্য ছাড়াই সবসময় নিজের কাজ পুরোপুরি করে।